Okay, so today our topic is eigenvalues and eigenvectors. So this is actually এটি একটি ম্যাট্রিক্স ভেক্টর। ম্যাট্রিক্স যদি ভেক্টর ফর্মে থাকে তাহলেই সেটা হচ্ছে ভেক্টর অবভিয়াসলি। তো স্কেলার আর ভেক্টর দুটো কী জিনিস? স্কেলার মানে যার শুধু একটা কোয়ান্টিটি আছে, মানে একটা জাস্ট ভ্যালু আছে, কিন্তু ওর কোনো ডিরেকশান নেই। কিন্তু ভেক্টর মানে হচ্ছে যার ডিরেকশানও থাকবে আর কোয়ান্টিটিও থাকবে, মানে একটা ভ্যালুও থাকবে আর ডিরেকশানও থাকবে। তো যেমন আমি যদি বলি এক্সাম্পল, স্কেলারের এক্সাম্পল কি? ওয়েট, টাইম, এগুলো। আর ভেক্টরের এক্সাম্পল কি? ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল হচ্ছে ডিরেকশন, মানে ডিসপ্লেসমেন্ট হতে পারে, ডিসপ্লেসমেন্ট না, ভেলোসিটি, এক্সিলারেশন, মানে গতি আর হচ্ছে বেগ আর হচ্ছে ত্বরণ, এগুলো। বা আমি যদি আরও বলি যে জাস্ট না এটা মনে রাখার জন্যে যে কি এই ম্যাথে তো এগুলো দরকার না, এগুলো ফিজিক্সের টপিক। তো ভেক্টর কোয়ান্টিটি মানে এটা জানা হবে যে এটা জানতে হবে যে এর একটা আছে, ডিরেকশন আছে, ভ্যালু তো আছেই। ওকে, যাই হোক, তারপর আমার কী দরকার এখানে পড়েছে আমার আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টর এসে। প্রথমে জানবো আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর কী। তো যদি আমি একটা ম্যাট্রিক্স ধরলাম এ, একটা ম্যাট্রিক্স ধরলাম এ, যেটা হচ্ছে এভাবে লিখছি আমি এ আই জে এন ইন্টু এন ম্যাট্রিক্স। আই জের ভ্যালু এন ইন্টু এন অবধি হতে পারে। এন হচ্ছে মানে এন ইন্টু এন মানে বুঝতে পারছি আমি এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যার রো নাম্বার হচ্ছে এন, কলাম নাম্বারও এন। আমি রো নিয়ে কাজ করব। এন রোড স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এটা একটা এন রোড স্কোয়ার ম্যাট্রিক্স। এরপরে আমি ধরলাম যে ল্যামডা হচ্ছে একটা স্কেলার। আমি প্রথমে ভেক্টর স্কেলার পার্থক্য ওই জন্যই বোঝালাম। তো ল্যামডা হচ্ছে একটা স্কেলার ভ্যালু, ঠিক আছে। এই যে ল্যামডা ভ্যালু যেটা বা স্কেলার যেটা অ্যাকচুয়ালি কী জিনিস? কনস্ট্যান্ট ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স যদি আমি গুণ করি তাহলে আমি এই ল্যামডাটা পাই। তো স্কেলার কোয়ান্টিটি মানে কি? একটা কনস্ট্যান্ট থাকবে আর আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে, সেই দুটোকে মাল্টিপল করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার ল্যামডা, মানে এই স্কেলার। তো আমি একটা এক্সাম্পল দিয়েছি, একটা কনস্ট্যান্ট যে কোনো ভ্যালু হতে পারে, 1 2 3 4 এম এন এ বি সি ডি, আমি কে নিয়েছি। কনস্ট্যান্টকে আমরা সাধারণত কে দিয়ে বোঝাই। তো কে ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি বলেছি, আমি এখানে 3 ইন্টু 3 নিয়েছি। অবভিয়াসলি আইগেন ভ্যালু আইগেন ভেক্টর স্কোয়ারে হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। যাই হোক, আমি এখানে একটা নিয়েছি 3 ইন্টু 3 ম্যাট্রিক্স নিয়েছি আমি, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো গুণ করা আমি ম্যাট্রিক্সে গুণ আগেই শিখিয়েছি, সেই প্রসেসেই হলো গুণ। যাই হোক, এই যে আমি একটা ইকুয়েশন পাবো এ এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স। এক্স কি? এক্স হচ্ছে একটা কি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ভেক্টর। এক্স হচ্ছে ভেক্টর ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স ভেক্টর। যাই হোক, আমি এই ইকুয়েশনটা কীভাবে আসছে সেটা আমি পরে আসছি। তো আমার প্রথমে জানা উচিত এ এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স। এই যে ইকুয়েশনটা আমি পাবো, এই ইকুয়েশনটাকে বলা হয় আইগেন ভ্যালু প্রবলেম। এটা কিন্তু আইগেন ভেক্টর না, আইগেন ভ্যালুও না, এটাকে বলা হয় আইগেন ভ্যালু প্রবলেম। একটা ইকুয়েশন, এটা এই ইকুয়েশনটাকে বলা হয় আইগেন ভ্যালু প্রবলেম। এক্স কি? এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স ভেক্টর, তো ভেক্টর ম্যাট্রিক্স যেটা নন জিরো ভ্যালু। এই এক্সেরই আমাকে নন জিরো ভ্যালু ফাইন্ড করতে হবে। তার মানে এক্সের ভ্যালু অবভিয়াসলি নন জিরো আসতে হবে, তাই না? এই যে নন জিরো যে সলিউশনস আসবে আমার এক্সের, এই নন জিরো সলিউশনসগুলোকে আমি বলবো আইগেন ভেক্টর। এক্সের যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলোই হবে আইগেন ভেক্টর, ঠিক আছে। আইগেন ভেক্টরস অফ এ বলি আমরা, অবভিয়াসলি এ ম্যাট্রিক্সটাকে আমি নিয়ে করব। আর এই এক্সের ভ্যালু বার করার জন্য
আমি যে ল্যামডা ভ্যালু যেগুলো পাবো, এই ল্যামডা ভ্যালুগুলোকে বলা হয় আইগেন ভ্যালুজ অফ এ। তাহলে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ক্লিয়ার হয়ে গেল। এখানে এই ইকুয়েশনটা যখন আমি সলভ করব, এ এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স, এই ইকুয়েশনটা সলভ করার সময় আমি এক্সের কিছু ভ্যালু পাবো, ল্যামডা এর কিছু ভ্যালু পাবো। তো এই ল্যামডার ভ্যালু আর এই এক্সের ভ্যালু, তো এই এক্সের ভ্যালু যেগুলো আছে সেইগুলোকে আমরা বলবো আইগেন ভেক্টর, আর এই ল্যামডা ভ্যালু যেটা পাবো আমি সেই ল্যামডা ভ্যালুটাকে বলবো আইগেন ভ্যালু। ঠিক আছে, এবার আমি বলবো যে কীভাবে ফাইন্ড করতে কীভাবে হবে, বা এই ইকুয়েশন প্রথমে আমি বলছি এই ইকুয়েশনটা কীভাবে আসছে, তারপরে আমি বলবো কীভাবে আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর ফাইন্ড করা যায়। তো আমি প্রথমে আসবো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সে। ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স কী জিনিস? ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স আমাকে আগে বানাতে হবে। তো আমরা একটা যদি ইকুয়েশন দেখি, এ মাইনাস ল্যামডা ইন্টু আই, ল্যামডা স্কেলার আমি বলেছি, স্কেলার মানে কনস্ট্যান্ট ইন্টু আইডেন্টি ম্যাট্রিক্স। এবার এই ল্যামডার সাথে যদি আমি আইডেন্টি ম্যাট্রিক্স একটা গুণ করি এবং সেইটাকে যদি আমি একটা ম্যাট্রিক্স এ, সেই ম্যাট্রিক্সটা থেকে মাইনাস করি, তাহলেই আমি এই যে ম্যাট্রিক্সটা পাবো, নতুন যে ম্যাট্রিক্সটা পাবো, এই ম্যাট্রিক্সটাকে আমি বলবো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স অফ এ। আই হচ্ছে, আমি প্রথমে বলেছি যদি আমি এটা আমার যদি এন ইন্টু এন হয়, তাহলে আমাকে অবভিয়াসলি আইটাকেও কী হতে হবে, এন ইন্টু এন, আর ল্যামডা তো একটা জাস্ট কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? ল্যামডা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর ল্যামডা আইটা হচ্ছে স্কেলার। আমি আগেই বলেছি ল্যামডা আইটা হচ্ছে স্কেলার, ল্যামডা হচ্ছে স্কেলার, যেটা হচ্ছে কি কনস্ট্যান্ট ইন্টু আইডেন্টি ম্যাট্রিক্স করলে যেটা হয় সেটা স্কেলার ল্যামডা আই। তো এ মাইনাস ল্যামডা করলাম, যেখানে আই হচ্ছে সেম, আমি বলেছি সেম অর্ডার থাকতে হবে, যাই হোক। এবার আমি এই ম্যাট্রিক্সটা কীভাবে বের করবো, এ মাইনাস ল্যামডা আই ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স আমি কীভাবে আনবো? তো এটা তো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স হয়ে গেল। এরপর হচ্ছে আমি এই ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব। কী বের করবো? ডিটারমিনেন্ট বের করে আমি শিখিয়েছি। এরপর যখন আমার এ একটা ম্যাট্রিক্স, এগুলোর বলার কিছু নাই, যদিও এ ম্যাট্রিক্সটা কীরকম হবে, A11 A12 এরকম করে চলতে থাকবে আপ টু A1n, সিমিলারলি A21 A22 এরকম করে চলতে থাকবে, A2n এরকম করে চলতে থাকবে, এবং লাস্টে কী আসবে AN1 AN2 এরকম করে চলতে চলতে ANN। এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি, এই এ ম্যাট্রিক্সটা এরকম দেখতে হয়। আর ল্যামডা আই তো একটা জাস্ট, আমি তো প্রথমে বলেছি ল্যামডা আই ইউনিট ভেক্টর, তো ল্যামডা আই কীরকম আসবে যদি এন ইন্টু এনইডি হয়, ল্যামডা আই কীরকম হবে, প্রথমে ভ্যালু থাকবে, বাকিগুলো সব 0 0 0 0 0 0, সেকেন্ডে 0 হবে, তারপরে ল্যামডা হবে, তারপরে বাকি সব 0 0 0 0, সিমিলারলি 0 0 ল্যামডা, ইউনিট ম্যাট্রিক্স তো এরকম করে চলতে থাকবে, তাই না? সবই আছে ভ্যালু, মানে এরপরে চলতে হবে না, লাস্টে 0 0 0 0 করে লাস্ট ভ্যালুটা ল্যামডা, এরকম একটা ল্যামডা আইয়ের ম্যাট্রিক্সটা এরকম হবে দেখতে। তো এই দুটো ম্যাট্রিক্সকে আমি যদি মাইনাস করি, ম্যাট্রিক্সে মাইনাসও আমি সাবস্ট্রাকশনও শিখিয়েছি, অ্যাডিশনও শিখিয়েছি। তো আমি সাবস্ট্রাকশন করবো, এখানে মাইনাস করব, তো আমার ভ্যালুটা কীরকম আসবে, A11 মাইনাস ল্যামডা, তারপরে এইগুলো তো জাস্ট আমি শিখিয়েছি আগেই যে কীভাবে হয়, এগুলো যে ভ্যালু থাকবে সেরকম ভ্যালু, A21 A22 মাইনাস ল্যামডা, জাস্ট ডায়াগোনাল এলিমেন্টগুলো থেকে ল্যামডা মাইনাস হবে। আমি ডিটারমিনেন্টের মাইনাস শিখিয়েছি, কিন্তু ডিটারমিনেন্টে কীরকমভাবে মাইনাস হয় আমি প্রপার্টিস যেটা বলেছিলাম তার মধ্যে আছে। যাই হোক, এরকম করে চলতে থাকবে। তো ভ্যালুগুলো আমি এরকমভাবে পাবো, ঠিক আছে, ডিটারমিনেন্ট ভ্যালুরা। এই যে জিনিসটা আমি পেলাম, এটা একটা অর্ডিনারি পলিনোমিয়াল, মানে এই ডিটারমিনেন্টের মধ্যে সলভ করি একটা পলিনোমিয়াল পাবো, যেটা একটা অর্ডিনারি পলিনোমিয়াল ইন ল্যামডা, এটাকে বলা হয় ল্যামডা। ডিগ্রি কি n, এটাকে বলা হয় ল্যামডা, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ, এটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল অফ এ, ঠিক আছে। এইটা তাহলে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স, এ ডিটারমিনেন্ট করে যেটা আমি পাবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। আর এই যে এইটাকে যদি আমি ইকুয়ালস টু 0 করি, এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটাকে যদি আমি ইকুয়ালস টু 0 করি, তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে। আমরা জানি ইকুয়েশন তো এইভাবে হয় না, x + y = 0, মানে ইকুয়ালস টু দিয়ে যেটা থাকে সেটাই একটা ইকুয়েশন, ইকুয়ালস টু দিয়ে থাকলে। এবার ইকুয়ালস টু 0 হলে সেটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন হয়। পরে আসছি আমি এগুলো।
যাই হোক, তো ইকুয়ালস টু 0 করলাম। আমি এটাকে কী বলবো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। যদি ইকুয়ালস টু 0 করে দিই তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। যদি শুধু এই পার্টটাকে রাখি তাহলে সেটা হয় ক্যারেক্টারিস্টিক অর্ডিনারি পলিনোমিয়াল অফ ল্যামডা। আর যদি এইটা ম্যাট্রিক্সের ফর্মে থাকে তাহলে সেটাই ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। যাই হোক, এরপর কী আছে, এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি না, এটা একটা ইকুয়েশন আসবে এক্স ওয়াইয়ের ফর্মে। যাই হোক, এটা আসবে, আমি এক্সাম্পল দিয়ে পরে বোঝাবো। তো এই যে ইকুয়েশন, এটা আসবে একটা ইকুয়েশনের ফর্মে আসবে। অবভিয়াসলি ইকুয়েশন থাকলে তার সলিউশনও থাকে, রুটও থাকে। ইকুয়েশন থাকলে তার রুটও থাকবে। তো এই যে ইকুয়েশনটা আছে, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনেরও রুট থাকবে। এই ইকুয়েশনের রুটগুলো যেটা হবে আমার, সেই রুটটাকে আমি বলি ক্যারেক্টারিস্টিক রুট বা ক্যারেক্টারিস্টিক ভ্যালু বা ল্যাটেন্ট রুট অথবা প্রপার ভ্যালু বা আইগেন ভ্যালুজ। কী বলে, এটাই হচ্ছে আইগেন ভ্যালুজ। আমি পরে ভালো করে ডেফিনেশনগুলো বলে দেবো, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এসব ডেফিনেশনগুলো। এখন আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এরপর আসছে এই যে আইগেন ভ্যালু আমি অনেকগুলো পাবো। একটা ইকুয়েশন সলভ করলে তার সিঙ্গেল ভ্যালুও থাকতে পারে, আবার অনেকগুলো মানে সিঙ্গেল রুটও থাকতে পারে, আবার মাল্টিপল রুটও থাকতে পারে। তো এই যে আইগেন ভ্যালু যেটা আসবে আমার, যদি মাল্টিপল রুট হয় তাহলে একটা সেট পাবো আমি, অনেকগুলো ভ্যালু সেট একটা পাবো। ওই সেট আইগেন ভ্যালুসের যে সেট, সেই সেটটাকে বলা হয় স্পেকট্রাম অফ এ। ঠিক আছে, এরপরে আসছে একটা জিনিস যেটা আমার জানা দরকার, যে এই যে আমি পলিনোমিয়াল, যে অর্ডিনারি পলিনোমিয়ালটা পাবো বা যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমি পাবো, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে কিন্তু ইকুয়ালস টু 0ই হতে হবে, ইকুয়ালস টু 0 হতে হবে, তবে এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে। এবার একটা ডিটারমিনেন্ট 0 হওয়া মানে সেটা কি, সিঙ্গুলার। আমি আগেই বলেছি সেটা সিঙ্গুলার ডিটারমিনেন্ট, সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে তবেই কিন্তু একটা নন জিরো ভেক্টর এক্স সে এক্সিস্ট করবে, একটা নন জিরো ভেক্টর এক্সিস্ট করবে এক্স, যেটার ভ্যালুই তো আমাকে ফাইন্ড করতে হবে, তাই না? আইগেন ভেক্টরটাই তো আমাকে ফাইন্ড করতে হবে। তো অবভিয়াসলি এক্সকে নন জিরো তো হতেই হবে। তো এক্সকে নন জিরো হতে গেলে সিঙ্গুলার হতে হবে, মানে এই পলিনোমিয়ালটাকে 0 হতে হবে বা ডিটারমিনেন্ট ভ্যালুটাকে 0 হতে হবে। তবেই এই যে আমি আসছি এরপরে কী করে আমি ইকুয়েশনটা পেয়েছি, যদি এইটা হয় সিঙ্গুলার যদি হয় তাহলে আমি নন জিরো ভেক্টর এক্স পাবো, এবং এই নন জিরো ভেক্টর এক্স পেলে আমার ইকুয়েশনটা কীভাবে হবে, এ মাইনাস ল্যামডা আই এই ম্যাট্রিক্সটার সাথে এক্স গুণ করব ইকুয়ালস টু আমার 0 আসবে, তাই তো? তো এই ইকুয়েশনটার সাথে 0 যদি আমি গুণ করি তাহলে এ এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স হয়, তার মানে এটা আইগেন ভ্যালু। তাহলে এই যে ইকুয়েশনটা, এটা আমি বললাম প্রথমে আইগেন ভ্যালু প্রবলেম, এটা কী করে এলো আমি সেটাই দেখালাম। এরপরে এই যে এক্স, যেটা আমাদের মেন আইগেন ভেক্টর, এটাই, এই এক্সটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ভেক্টর বা আইগেন ভেক্টর বা আইগেন ভেক্টর করেসপন্ডিং টু ক্যারেক্টারিস্টিক রুট ল্যামডা। ল্যামডার করেসপন্ডিংয়ে আমার এক্সের ভ্যালু আসবে। কী করে আসবে আমি সেটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এরপরে। তো প্রসেস অফ ফাইন্ডিং আইগেন ভ্যালুজ অ্যান্ড আইগেন ভেক্টরস অফ এ ম্যাট্রিক্স, প্রসেসটা আমি আগে বলি, তারপর এক্সাম্পল বোঝাবো। একটা ম্যাট্রিক্স আছে এ আই জে, এন ইন্টু এন, আগেই বলেছি স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, মানে রো আর কলাম এন। প্রথমে আমাকে কী করতে হবে, 1 নম্বর স্টেপ, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি, ডিটারমিনেন্ট এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু 0। অবভিয়াসলি এটা ডিগ্রি এন হবে ইন ল্যামডা, ল্যামডা ভ্যালুতে আসবে ডিগ্রি এন, মানে এটা ইম্পর্টেন্ট বোঝাটা, যে ডিগ্রি এন মানে অর্ডার এন, তার মানে ডিগ্রি এন মানে কিন্তু এনটা রুট থাকবে। যত ডিগ্রি আমার, যদি কোনো পলিনোমিয়াল যদি 3 ডিগ্রি 3 হয় তাহলে আমার 3টেই রুট আসবে, 3টে ইকুয়েশন 3টে রুট। সিমিলারলি এন যদি আমার ডিগ্রি হয় তাহলে এন রুট হবে, আর এন যদি রুট হয় তাহলে এন আইগেন ভ্যালু, মানে এন রুট মানে ল্যামডার ভ্যালু যদি এন হয়, এনটা যদি ল্যামডার ভ্যালু যদি এনটা থাকে তাহলে আমার এক্সের ভ্যালুও এনটা থাকবে, সেটাই রুট মানেই ল্যামডা, আইগেন ভ্যালু আইগেন ভ্যালু মানে ল্যামডা,
আর আইগেন ভেক্টর মানে এক্স। তো আমার রুটও তাহলে এনটা হবে, এনটা যদি রুট হয় তাহলে আমার আইগেন ভ্যালুসও এনটাই হবে, ঠিক আছে। এবার আমি ধরলাম যে একটা আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা 1, ঠিক আছে। এরপরে তাহলে আমার করেসপন্ডিং আইগেন ভেক্টর হবে, যদি আমি সেটাকে এইভাবে ধরি যে x1, আমার আইগেন ভেক্টর কি x1, ল্যামডা 1-এর করেসপন্ডিং আমার যে ভেক্টর ভ্যালুটা আসবে, মানে আইগেন ভেক্টর যেটা আসবে সেটাকে আমি ধরলাম x1। এবার x1 হচ্ছে একটা ম্যাট্রিক্স ফর্মে আমি বলেছি, এটা ভেক্টর ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের ভ্যালুটা আমি এইভাবে লিখতে পারি, স্মল x1 স্মল x2 এরকম করে করে xn অবধি, ঠিক আছে। যেহেতু n রো আছে, n কলাম আছে, n ইন্টু n অর্ডারে আছে। তো x1 একটা আমি জিরো ভেক্টর পাবো, নন জিরো ভেক্টর সরি, আইগেন ভেক্টর যেটা। তাহলে এই মানে কি বোঝাতে চাইছে, তার মানে বোঝাতে চাইছে আমার এই ইকুয়েশান যেটা আছে না, এই ইকুয়েশানের একটা রুট এক্স, তাই না, এক্স আর ল্যামডা। তো আমি তার মানে ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে, তাই না। তো ইকুয়েশানটাকে স্যাটিসফাই করলে তার মানে আমি ল্যামডার জায়গায় আমি বসাতে পারি ল্যামডা 1, আর এই পুরো ভেক্টরটাকে আমি মাল্টিপল কী দিয়ে করতে পারি, x1 দিয়ে। তো সেইটা করলেই কি আসে, আমি প্রথমেই বলেছি যে কীরকম হয় ইকুয়েশানটা, এ এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স, এক্সের জায়গায় আমি x1 বসাবো, ল্যামডার জায়গায় ল্যামডা 1 বসাবো, এক্সের জায়গায় x1 বসাবো, মানে স্যাটিসফাই করছে ইকুয়েশানটাকে, এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স ইকুয়েশানটাকে এই x1 এবং ল্যামডা 1 ভ্যালুটা স্যাটিসফাই করছে। তাহলে আমি এই দুটো ভ্যালু পুট করতে পারি এখানে। আমি যদি এরকম একটা ইকুয়েশান পাই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এর দুটো রুট, অবভিয়াসলি দুটো রুটই আসতে, মানে দুটো ভ্যালু আসতে হবে এক্স আর ওয়াইয়ের। তো আমি যদি এক্সের ভ্যালু 2 নিই এবং ওয়াইয়ের ভ্যালু -2 যদি আসে, মানে এটা আমি সলভ করে, দুটো ইকুয়েশন থাকবে, সেই দুটো ইকুয়েশনকে সলভ করে আমার এক্স এবং ওয়াইয়ের ভ্যালু আমি পাবো। তো 2 যদি পাই, তার মানে আমি বুঝতে পারছি যে 2 ভ্যালুটার উপর স্যাটিসফাই করছে কিনা কীভাবে চেক করবো। তো আমি এখানে ভ্যালু বসাবো, এক্সের ভ্যালু 2 বসালাম, ওয়াইয়ের ভ্যালু -2 বসালাম, ইকুয়ালস টু 0 আসছে। তো তার মানে স্যাটিসফাই করছি ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, মানে কি এক্সের ভ্যালু এটা ট্রু এবং ওয়াইয়ের ভ্যালু এটা ট্রু। তো এখানে সিমিলারলি সেম, যে x1-এর ভ্যালু এটা ট্রু, আমি ধরলাম যে x1-এর ভ্যালু ট্রু এবং y1-এর ভ্যালুও ট্রু, ল্যামডা 1-এর ভ্যালুও ট্রু। তাহলে এই দুটো নিশ্চয়ই ইকুয়েশনে পুট করলে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তো আমি তো সেটাই ধরেছি যে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে আমি ধরে নিয়েছি। তো স্যাটিসফাই করলে আমার ইকুয়েশনটা কীভাবে আসছে, এইভাবে ax1 ইকুয়ালস টু ল্যামডা 1 x1, বা এটাকে যদি আমি এই সাইডে নিয়ে চলে আসি এবং কমন নিই x1-কে, তাহলে আমার কী আসছে, a মাইনাস ল্যামডা 1 i x1 ইকুয়ালস টু 0। আই থাকা যা না থাকা তাই, আই মানে আমি প্রথমেই বলেছি আই হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স বলে কেন, আইকে এইখানে ম্যাট্রিক্সে যেটাই আই, আমাদের অ্যালজেব্রা বা আমাদের নর্মালি ওয়ানও সেম। তো 1 দিয়ে কিছুকে গুণ করা যায়, না করাও সেম, কিন্তু আমার এটা যেহেতু আমার ফরম্যাট এইটাই এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু 0, সেই জন্য আমি এই ফরম্যাটেই লিখবো। সেই জন্য আমি লিখেছি এ মাইনাস ল্যামডা 1i ইন্টু x1 ইকুয়ালস টু 0। এটাকে সলভ করছে, তাই তো, সলভ করার পরে এই কোয়েশ্চেনটা আসছে। অনেকক্ষণ ধরে অনেক কিছু বোঝানো হলো। এরপর ডাইরেক্ট আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। মানে এত ওই জিনিসটা প্রচুর টাফ লাগলে এখানে এটা পুরো ইজি হয়ে যাবে এক্সাম্পল দিয়ে করলে। যেমন এখানে আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি এ, কী ছিল, এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স। তো এই যে এক্স এ যেটা ভ্যালু আছে, এই এ ভ্যালুটাকে আমি এখানে কোশ্চেন আমাকে দিয়ে দেয়, এটাকে দেবে আমাকে, এই ম্যাট্রিক্সটাকে আমাকে দিয়ে দেবে কোশ্চেনে। এই এ ম্যাট্রিক্সের কোরেসপন্ডিংয়েই আমাকে পুরো ল্যামডা ভ্যালু হোক বা এক্স ভ্যালু হোক আমাকে বের করতে হবে, মানে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এই এ ম্যাট্রিক্সের সাপেক্ষেই আমাকে বের করতে হবে। তো আমাকে এটা তো দিয়ে দেবে কোশ্চেনে, তো এটাই কোশ্চেন যে এ ম্যাট্রিক্স, এবার এই ম্যাট্রিক্সের আমাকে কোরেসপন্ডিংয়ে আমাকে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করতে হবে। তো আমি ফার্স্টে স্টেপ কী বলেছি, আমাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বানাতে হবে, যেটা হয় ডিটারমিন্যান্ট অফ এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু 0, তাই তো। এরপরে এ ম্যাট্রিক্স এইটা ল্যামডা আই, মানে আমি প্রথমে বলেছি যে ল্যামডা আই ইকুয়ালস টু ল্যামডা আই হয়, তাই তো। তাহলে এ মাইনাস ল্যামডা আই করছি, তার মানে আমি দুটো ম্যাট্রিক্স
আমার প্রথম এটা হচ্ছে এইটা এ মাইনাস ল্যামডা আই, তাই তো? তো মাইনাস ল্যামডা আই মানে কি, ল্যামডা আই মানে কি, যেহেতু 2/2 ম্যাট্রিক্স, তো আমার ইউনিট ম্যাট্রিক্সটাকে আমাকে 2/2ই ধরতে হবে, মানে 1001। তো এটার সঙ্গে ল্যামডা গুণ করলে কি হয়, ল্যামডা শুধু 1-এর জায়গায় ল্যামডা বসবে। এটাকে মাইনাস করলে কি হয়, 4 মাইনাস ল্যামডা 2 মাইনাস 0 2 মাইনাস 0 4 মাইনাস ল্যামডা। তো কী হলো, 4 মাইনাস ল্যামডা 0 0 4 মাইনাস ল্যামডা। এটাই আমার এখানে 2 আছে, তো 2। তো আমার এইটাই এলো সলভ করার পরে, এই ডিটারমিনেন্টটাই এলো। এরপর এই ডিটারমিনেন্ট সলভ করা আমি শিখিয়ে দিয়েছি আগেই, কী করে ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হয়। তো সেইটা করে আমার এরকম আসবে, এবং এটাকে তারপর যদি আমি আরও ফার্দার সলভ করি তাহলে এরকম একটা ইকুয়েশন আসছে, 4 মাইনাস ল্যামডা দ্য হোল স্কোয়ার ইকুয়ালস টু 4। স্কোয়ার আছে 4 মানে, এবার স্কোয়ার যখন আমি ওঠাই না, স্কোয়ার ওঠানো মানে এদিকে রুট করা, স্কোয়ার উঠিয়েছি এদিকে রুট করেছি, রুট ওভার 4 মানে এটা এরকমভাবে এসছে, 4 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু রুট ওভার 4। এবার রুট ওভার 4 ভ্যালু কী হয়, আমাদের এটা একটা মিসকনসেপশন থাকে যে রুট ওভার 4কে আমরা ডাইরেক্ট 2 লিখে দিই। রুট ওভার 4কে 2 কেন লিখব, 2 স্কোয়ার করলেও তো 4 হয়, ঠিক আছে মানছি, কিন্তু -2 তার হোল স্কোয়ার করলেও তো 4 হয়। তাহলে 4-এর যখন আমি রুট করব তখন আমি +2ও পাবো -2ও পাবো, +-2। তো আমি এখানে +-2ই বসাবো। এবার +-2 আমি প্রথমে ধরে নিলাম +2, আমি প্রথমে ধরে নিলাম যে 4 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু +2। তাহলে এইটাকে যদি সলভ করি তাহলে ল্যামডা ইকুয়ালস টু কী হবে, 2 এসছে, ল্যামডা 2 +2 ধরে। আবার ধরলাম আমি ল্যামডার ভ্যালু কি, আমি এরপর ল্যামডার ভ্যালু ধরলাম -2, যেহেতু আমার দুটো ভ্যালু এসছে +2 -2। প্রথমে আমি এইটা ধরলাম, সেকেন্ডে এইটা ধরলাম। এইটা ধরলে কী হবে, ল্যামডা ইকুয়ালস টু 6 হবে। এটাকে যদি সলভ করি তাহলে ল্যামডার আমি দুটো ভ্যালু পেলাম, একটা 2 একটা 6 এসছে, একটা 2 একটা 6, আমি দুটো ভ্যালু লিখবো, ল্যামডা ইকুয়ালস টু 2, 6। এরপরে যদি আমি এরপর ল্যামডার দুটো ভ্যালু পেয়েছি, তো ল্যামডার ভ্যালু করেসপন্ডিংয়ে আমার এক্সের ভ্যালু আসবে, মানে এটা আইগেন ভ্যালু, ল্যামডা আইগেন ভ্যালু। তো ল্যামডা কী ছিল, আইগেন ভ্যালু, আইগেন ভ্যালুর সাপেক্ষে আমার আইগেন ভেক্টর বেরোবে। তো এরপর আমি ধরলাম যে ল্যামডা ইকুয়ালস টু 2, ল্যামডা ইকুয়ালস টু 2 এর জন্য আমার ইকুয়েশনটা কীভাবে কি আসছে আমি দেখি। তো ল্যামডা ইকুয়ালস টু 2কে আমি কিসে বসাবো, আইগেন ভ্যালু প্রবলেম যেটা আমার আসছে, আইগেন ভ্যালু প্রবলেমে আমি বসাবো। তো কী আসছে, a - 2i, এই ব্র্যাকেট মানেও কিন্তু ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ম্যাট্রিক্সে লিখতে পারি। তো a - 2i, 2 কেন, ল্যামডা আই ছিল আমার আসল ইকুয়েশনে, কী ছিল, a - ল্যামডা আই ইন্টু এক্স, মানে এটা আসলে ইকুয়েশনটা কী ছিল, আসল ইকুয়েশন যেটা a - 2i, আমি ল্যামডা আই ইন্টু x1 ইকুয়ালস টু 0 ছিল, তাই তো, a - ল্যামডা আই ইন্টু x1 ইকুয়ালস টু 0, এটাই আমার ইকুয়েশনটা ছিল। আমরা দেখেছি আগেই, এই যে x1 ইকুয়ালস টু ল্যামডা 1 x1, এটাকে সলভ করে আমি a - ল্যামডা 1i ইন্টু x1 ইকুয়ালস টু 0 পেয়েছি। জাস্ট ওইটাকেই এরপর ওই ইকুয়েশনটাতে আমাকে ল্যামডার ভ্যালুটাকে পুট করতে হবে। ল্যামডাকে আমি 2 ধরেছি, তো ল্যামডা ভ্যালু পুট করলাম এখানে 2, আর এটা x1, এক্সই রেখেছি আমি, যাই হোক x1 রাখা যাবে। এরপরে জাস্ট আমি ভ্যালুগুলো পুট করব, a - 2i কী হবে, সিমিলারলি এখানে ল্যামডা আই ছিল, আমি ল্যামডা মাইনাস করেছি, এখানে 2i আছে, তো আমি 2 মাইনাস করব। তাহলে ম্যাট্রিক্সের সাবস্ট্রাকশন আবার আসছে, 4 - 2 2 2 4 - 2। আর এই যে x1 ভ্যালু যেটা আছে, এই x1 ভ্যালু বা যেটা আমার এক্স ভেক্টর ম্যাট্রিক্স, আমি এটা আননোন, তো তার মানে আমাকে x1 আমি x2 ধরলাম। আমি এটা আগেও তো বুঝিয়েছি না যে ম্যাট্রিক্সে কীভাবে আমি আসছে, এখানে আমি ধরেছিলাম যেরকম x1কে x1, x2, x3 এরকম করে একটা ম্যাট্রিক্স ধরেছিলাম, তাই তো। তো সিমিলারলি এখানেও সেম, 2 আমাকে দুটো আননোন ভ্যালু, আমার এখানে ভেক্টর ম্যাট্রিক্সটা আমাকে এখানে কীরকমভাবে নিতে হয়, 1 × 1
নিতে হয়, 2 × 1, ঠিক আছে। আমাকে সবসময় যে আইগেন ভেক্টর আমি যেটা পাবো সেটাকে আমাকে 2 × 1 ফর্মেটে নিতে হবে। যদি এখানে দুটো রো থাকে, যটা রোয়ের উপর ডিপেন্ড করে, n রো থাকলে আমাকে n আইগেন ভ্যালুই নিতে হবে। n রো থাকলে আমার n অর্ডারেরই ভেক্টর ম্যাট্রিক্স নিতে হবে, মানে n রোয়েরই ভেক্টর ম্যাট্রিক্স নিতে হবে আমাকে। যদি এখানে আমার n রো থাকে, তো এখানে আমার দুটো রো আছে, তো আমাকে এখানে দুটো রো নিতে হবে, দুটো রো, কলাম যায় আসে না, কলাম একটাই থাকবে, ঠিক আছে, কলাম একটাই থাকবে, রো দুটো থাকবে। কেন রো দুটো থাকবে? তবেই তো আমি দুটো ভ্যালু পাবো না, x1 আর x2। এরপরে আর ইকুয়ালস টু 0 0 ম্যাট্রিক্সকে আমি অবভিয়াসলি আমার ফালতু বাড়িয়ে কী করবো, আমি এটাকে লিখতেই পারতাম 2 × 2a, কিন্তু আমার যেহেতু এইটা 2 × 1 আছে, তো আমি এটাও 2 × 1 ম্যাট্রিক্সই নেবো আমি জিরোটাকে, ঠিক আছে। এরপরে কী আসছে, এটা সলভ করলাম, 4 - 2 2 2 2 2 এরকম একটা ম্যাট্রিক্সটা এইটা সলভ করে এটা এলো, এবং এইটা এখানে যেটা আছে সেটাই ছিল 0,0। এরপরে আমার ফার্স্ট যে আমি এখানে আমি দুটো ভ্যালু পেয়েছি x1 x2, এটাকে সলভ করা অনেক কঠিন। তো আমি যেন চাই এটা, আমি আগে যেহেতু যখন ক্র্যামার রুল করেছি, আমি যখন আগে ভ্যালু বের করা শিখিয়েছি, তো সেইখানে আমি শিখিয়েছি যে কীভাবে একটা ইকুয়েশনের ভ্যালু বের করতে হয়, যে কীরকমভাবে হয় ইকুয়েশনগুলো, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এগুলো শিখিয়েছি। তো সেরকম টাইপেরই এখানে x1 যেটা আছে, x1-এর সাপেক্ষে আমার এই ভ্যালুটা আসবে, আর মানে এটা যদি আমি গুণ করি তাহলে আমার আসলে কীভাবে কী আসবে, এটাকে গুণ করলে 2x1 + 2x2 = 0 একটা ইকুয়েশন এরকম আসবে, আর একটা ইকুয়েশনও সেমই আছে, 2x1 + 2x2 = 0। যাই হোক, এখানে দুটো সেমই আসছে, যেহেতু ভ্যালুগুলো একই আছে, তো আমার ইকুয়েশন দুটো সেমই আসছে। তো আমার এখানে চাপ নাই, কিন্তু এখানে দেখতে গেলে আমার চাপ নাই, কিন্তু আমাকে তবুও একে রো একালান ফর্মে আনতে হবে। মানে আমার নিচের আমার টার্গেট থাকবে এই যে নিচের রোটা থাকবে এটাকে 0 করা, বাস আমার এটাই মেন টার্গেট, যাতে আমার x2টাকে আমি গায়েব করে দিতে পারি, x2 এর ভ্যালুটাকে আমি গায়েব করে দিতে পারি। তো সেই জন্য আমি কী করলাম, যে এই নিচের রোটাকে আমি r2 - r1 করে দিলাম। আমি শিখিয়েছি যে রো এলিমিনেশন ফর্ম আমি শিখিয়েছি, রো এলিমিনেশন কীভাবে করতে হয়, ঠিক আছে, যেটা রো এচেলন ফর্মও বলে, কীভাবে করা হয় আমি যেটা শিখিয়েছি। তো আমি সেইভাবেই নিচের রোটাকে আমি 0 করে নিলাম, নিচের রোটাকে 0 করলে আমার এরকম আসবে। এরপরে এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে আমার এইখানে কী হয়েছে, একটা রো আছে নন জিরো, একটা রো 0, তাই তো, এটা নন জিরো রো r1, আর এটা 0 রো r2। ভেরিয়েবল কটা আমার দুটো, x1 আর x2, এই দুটো ভ্যালু আমি জানি না। তো আমার এখানে ভেরিয়েবল কটা দুটো। র্যাঙ্ক আমি শিখিয়েছি, নন জিরো, নাম্বার অফ নন জিরো রোজ, সেটাকে আমার র্যাঙ্ক বলে। তো আমার নন জিরো রো কটা, একটাই, তো আমার র্যাঙ্কও 1। নাম্বার ভেরিয়েবলস 2, নাম্বার অফ ভেরিয়েবলস 2, নাম্বার অফ কলামস কটা, এই ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম কটা, দুটো, সেটাকে আমি n দিয়ে লিখি, নাম্বার অফ কলাম। এরপরে আমার এখানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, একটা টার্ম আছে, ফ্রি ভ্যারিয়েবল। ফ্রি ভ্যারিয়েবল কি? ফ্রি ভ্যারিয়েবল মানে হচ্ছে যে আমার নাম্বার অফ কলামস মাইনাস র্যাঙ্ক, নাম্বার অফ কলাম মাইনাস র্যাঙ্ক করলে আমার যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল। ফ্রি ভ্যারিয়েবল কী জন্য দরকার? ফ্রি ভ্যারিয়েবল দরকার এই জন্যই যেন আমি ফ্রি ভ্যারিয়েবল দিয়েই আমি আমার আইগেন ভেক্টরটা বেরোবে, আমি একটা ভ্যালু ধরে নিতে পারবো, যে হ্যাঁ ফ্রি ভ্যারিয়েবলের সাপেক্ষে আমি একটা ভ্যালু ধরে নিতে পারি x2 এর, যেটা আমার আননোন দুটো ভ্যালু আছে, তার মধ্যে আমি একটা ভ্যালুকে আমি ধরে নিতে পারি ফ্রি ভ্যারিয়েবলের জন্যে। তো আমার ফ্রি ভ্যারিয়েবল এখানে একটা আছে, তার মানে আমি এখানে একটা যে আননোন ভ্যালু আছে, যে ভ্যারিয়েবল একটা আছে, সেই ভ্যালুটাকে আমি একটা যে কোনো ধরে নিতে পারি, ঠিক আছে। তো এখানে আমি ভ্যালুটাকে ধরে নিয়েছি কে, x2 এর ভ্যালুকে আমি ধরে নিয়েছি কে। আমি x2 ভ্যালুকে 1ও ধরতে পারতাম, অর্থাৎ ফ্রি ভ্যারিয়েবল না, আমি যা খুশি ধরতে পারি। তো আমি একটা ভ্যারিয়েবলকে আমি ফ্রি করে নিচ্ছি, পুরোপুরি ফ্রি, আমার নিজের মতো। তো আমি একটা ভ্যারিয়েবলকে আমি নিজের মতো ভ্যালু বসাতে পারি। আমি এখানে কে নিয়েছি, আমি চাইলে 1ও নিতে পারতাম, যে x2কে আমি ধরি 1। এরপরে আমি এই ইকুয়েশন, এই ম্যাট্রিক্স থেকে
ইকুয়েশন আমি বানানো শিখিয়েছি, তবে আরেকবার শিখিয়ে দিচ্ছি। এটা গুণ করলেই আমার ম্যাট্রিক্স যদি চলে আসে, নর্মালি গুণ করবো তো আমার ইকুয়েশন চলে আসবে। সেইটুকু না যদি গুণ না করা হয় সে তাছাড়াও চলে আসবে। একটা তো গুণে আমি জানি যেটা গুণ করলে হয়, 2 এর সঙ্গে কলামের গুণ হয়, তো 2x1 প্লাস 2x2 ইকুয়ালস টু 0 এরকমভাবে আসে। তাছাড়া আমি এভাবে করতে পারি যে গুণ যদি না করে করি তাহলে কীভাবে করব, ফার্স্ট যে এলিমেন্ট আছে রোয়ের, একে আমি এর সঙ্গে গুণ করব, 2x1 পেয়ে যাবো ইকুয়েশনটা কি 2x1, সেকেন্ডের সাথে সেকেন্ড প্লাস থাকবে মাঝে, যেহেতু সূত্রজনের করি প্লাস আছে সাইন, এই যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু এখানে মাইনাসই আসতো। তো 2x1 প্লাস 2x2 ইকুয়ালস টু 0 ইকুয়েশন চলে এলাম আমার প্রথম। আমার একটা ইকুয়েশন আসবে, আমি এখানে যেহেতু দুটো ভ্যালু সেম না, আমি তো দুটো ইকুয়েশনে সেম আসবে। তাছাড়া আমি এখানে 0 ধরে নিয়েছি, তো সেকেন্ড ইকুয়েশন আসার কোনো চান্সই নাই, শুধু একটা ইকুয়েশন আসবে, কারণ 0 দিয়ে গুণ করলে সবই 0 হয়ে যায়। তো ইকুয়েশনটা আমার কীভাবে আসবে, 2x1 প্লাস 2x2 ইকুয়ালস টু 0। আমি x2কে কী ধরে নিয়েছি, কে, চাইলে আমি 1ও ধরতে পারতাম, আমি দুটো করেই দেখিয়ে দিচ্ছি, 1 করেও একই অ্যান্সার আসবে। তো আমি কে ধরে নিলাম ভ্যালুটাকে, কী আসছে 2x1 প্লাস 2k ইকুয়ালস টু 0। 2x1 x2 এর ভ্যালু কে বসালাম, এখানে x2 এর ভ্যালু আমি কে পুট করলাম, তাহলে আমার কী আসবে 2x1 প্লাস 2k ইকুয়ালস টু 0। যদি সলভ করি কী আসছে x1 ইকুয়ালস টু মাইনাস কে। যদি 1 ধরে নিতাম ভ্যালুটাকে কী হতো, তাহলে x2 এর ভ্যালুকে যদি আমি 1 ধরতাম তাহলে কী আসতো 2x1 প্লাস 2 ইন্টু 1 মানে 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে x1 ভ্যালু কী আসছে -1, এখানে মাইনাস কী আসছে, এখানে -1 আসছে। যা খুশি ধরতে পারি আমি। তাহলে এরপরে আমার এক্স আমি প্রথমে বলেছি, তো x1 আর x2 হচ্ছে আমার, তাহলে আমার x1 ভ্যালু কী আসছে, x1 ভ্যালু আসছে -1, আর x2 ভ্যালু আমি 1 ধরেছিলাম, মানে কে ধরেছিলাম, ওইখানে কে ধরেছিলাম, কিন্তু আমি 1ও ধরতে পারি, তাই তো। তো যাই হোক, আমি যেহেতু কে ধরেছিলাম তো আমি কেতে লিখছি, প্রথমে কেতে লেখা দেখাচ্ছি, একবার 1 লিখে দেখাচ্ছি। ঠিক আছে, যাই হোক মাইনাস কে আর কে। তাহলে আমার আইগেন ভেক্টর যেটা আছে, এটাই তো আমার আইগেন ভেক্টর না, x1 আর x2, এটাকে আমি আইগেন ভেক্টর ধরেছিলাম এখানে। তো জাস্ট আমি পুট করবো ভ্যালু মাইনাস কে আর কে কমন যাবে, -1 1, এই কেটার কোনো আসলে এক্সিস্টই করে না, এটা আমি একটা ফ্রি ভেরিয়েবল কে ধরেছিলাম, আমি কেটাকে রিমুভ করে জাস্ট -1 1 লিখতে পারি। আর এই কে থেকে বাঁচার জন্যই আমি বলছিলাম যে মানে 1 নেওয়াই বেটার। তো x1 x2কে আমি x1কে -1 আসছে, x2 +1 আসছে, 1 ভ্যালু ধরলে, যদি আমি যে ফ্রি x2কে যদি আমি প্রথমেই 1 ধরি তাহলে আমার x1 -1 আসছে, x2 তো 1 ধরেছি, তখন আমার ডাইরেক্ট আমি এটা পেয়ে যাবো আইগেন ভ্যালু, আর আইগেন ভেক্টরটা সেটা আমি ডাইরেক্ট এভাবেই পেয়ে যাবো -1 1, কোনো কমন নেওয়াটার ব্যাপার থাকবে না। তো 1 ধরাই বেটার। ফ্রি ভেরিয়েবল আমি যা খুশি ভ্যালু ধরতে পারি, আমি 1 ধরেছি, আমি চাইলে 2ও ধরতে পারতাম। ঠিক আছে, 1 ধরলে সুবিধা। এরপরে এর তো আমার আইগেন ভেক্টর পেয়ে গেলাম একটা, এই আইগেন ভ্যালু যেটা পেলাম না, এটা ল্যামডা ইকুয়ালস টু 2 এর জন্য পেলাম। ঠিক আছে, এরপর ল্যামডা যদি 6 হতো, আমি যদি ধরি ল্যামডা দুটো ভ্যালু এসেছে ল্যামডা 2 আর 6, তো আমি এরপর 6 ধরছি ল্যামডা ভ্যালু। ল্যামডা হলো 6 ধরলে ইকুয়েশন আমি জাস্ট ল্যামডার জায়গায় 6 বসাবো, সিমিলার প্রসেসে চলবে, একদম যেভাবে করেছি সেইভাবেই এখানেও সেম, আমি এই রেটাকে 0 করার চেষ্টা করব, সেইটাই করেছি। এখানেও সেম, র্যাঙ্ক 1, নাম্বার অফ ভ্যারিয়েবলস 2, ফ্রি ভ্যারিয়েবল 1, ওই ফর্মুলাতে নাম্বার অফ কলাম যেহেতু দুটো আছে, তো 2 - 1 ইকুয়ালস টু 1, ফ্রি ভ্যারিয়েবল একটাই। এখানেও সেম, কে ধরেছি, 1 ধরে করাটাই বেটার আমার মতে। x2 ইকুয়ালস টু 1ই ধরবো আমি, ফ্রি ভ্যারিয়েবল যেহেতু, x2কে 1 ধরবো, x2কে 1 ধরলে তারপরে আমার সিমিলারলি ইকুয়েশন বানাবো আমি, এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লি যেটা আছে এটা থেকে আমি ইকুয়েশন বানাবো। কী আসছে ইকুয়েশনে, -2x1 + 2x2 = 0, x2 এর ভ্যালু কত বসাবো, 1 বসাবো, x2 এর ভ্যালুকে যদি 1 বসাই কী আসে, -2x1 + 2 × 1 = 0, তাহলে -2x1 = -2, তাহলে x1 = 1। তাহলে আমার এখানে ভ্যালুটা কী আসছে, x1 এর 1 আসছে, আর x2কে তো 1 ধরেছি,
তাহলে আমার আইগেন ভেক্টরটা কীভাবে আসবে, x2 x1 x2, এটাই আমার আইগেন ভেক্টর, x1 x2 ইকুয়ালস টু 1 1। তাহলে আমার আইগেন ভেক্টরটা কী আসবে 1, 1, মানে 1/1 আর 1, ঠিক আছে। এটাই হয়ে গেল আমার আইগেন ভেক্টর। আইগেন ভেক্টর বোঝা গেল, কোনো চাপ নেই। এরপরে আসছে নেচার অফ সলিউশন অফ ইকুয়েশন x ইকুয়ালস টু 0। কোশ্চেন ছিল একটা যে ইকুয়েশনটা কনসিস্টেন্ট কি না সেটা আমাকে দেখাতে হবে, মানে জাস্ট আমাকে প্রুফ করতে হবে যে, মানে প্রুফ না, মানে জাস্ট টেস্ট করতে হবে যে আমার যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা আমার কনসিস্টেন্ট। একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, সেই ম্যাট্রিক্সের আমাকে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা কনসিস্টেন্ট কিনা সেটা প্রুফ করতে হবে, যেরকম একটা কোশ্চেন দিয়েছিল। তো সেটার জন্যই আমি পুরো আগে ডিটেলস বুঝব। যাই হোক, আমার যদি ইকুয়েশনকে আমার এরকম ফর্ম্যাটে থাকে ax ইকুয়ালস টু 0 মানে ইকুয়ালস টু 0, আমার যাই হোক ইকুয়েশন যদি আমার এরকম আসে যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, মানে আমার কনস্ট্যান্ট, এগুলো তো ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট এখানে আমার 2xও থাকতে পারে, যাই হোক 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, যাই হোক মানে কোএফিসিয়েন্টগুলো বাদ দিচ্ছি আমি। কোএফিসিয়েন্ট তো থাকবে অবভিয়াসলি, কোএফিসিয়েন্ট 0 হতে পারে, নন 0 হতে পারে, কিন্তু এই যে কনস্ট্যান্ট, এই টার্মটাকে তো কনস্ট্যান্ট বলে, ইকুয়ালস টু সাইডে যেটা থাকে সেটাকে আমার কনস্ট্যান্ট বলে। আসলে ইকুয়েশনের ফরম্যাট কীভাবে লেখা হয় যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে ভ্যারিয়েবল এই সাইডে থাকে, ইকুয়েশনের যে ইকুয়াল টু আছে এই ইকুয়াল টু এর লেফটে থাকে ভ্যারিয়েবলগুলো, আর ইকুয়ালস টু রাইট সাইডে থাকে LHS থাকে ভ্যারিয়েবল, আর এইচএস থাকে কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এই ভ্যারিয়েবল আমার থাকলো, কিন্তু কনস্ট্যান্ট যদি আমার 0 হয়ে যায়, কনস্ট্যান্ট ভ্যালুটা যদি 0 হয়, তাহলেই সেই ইকুয়েশনগুলোকে বলা হয় হোমোজিনিয়াস সিস্টেম। সিস্টেমটাকে বলা হয় হোমোজিনিয়াস সিস্টেম, ইকুয়েশনটাকে বলা হয় হোমোজিনিয়াস ইকুয়েশন। ax ইকুয়ালস টু 0 ফর্মেটে যদি আমার থাকে, তাহলে আমার বোঝা উচিত সেটা একটা হোমোজিনিয়াস সিস্টেম। আর হোমোজিনিয়াস সিস্টেম কখনও ইনকনসিস্টেন্ট হতেই পারে না, এটাই রুল, এটাই প্রসেস, কিন্তু আমাকে তবুও দেখাতে হবে যে হ্যাঁ কনসিস্টেন্ট, ঠিক আছে। আমি আসছি, আমি এটা জানি যে আমার ইনকনসিস্টেন্ট তো হবেই না, সেই জন্য আমাকে প্রুফ, বেশিরভাগ টাইম প্রুফ করতে দেয় যে হ্যাঁ প্রুফ করে যে এটা একটা কনসিস্টেন্ট ইকুয়েশন, কনসিস্টেন্ট, তাই তো। এটা এই যে পুরো সিস্টেমটা আছে এটা কনসিস্টেন্ট, এটা আমাকে প্রুফ করতে দিতে হয়, বেশিরভাগ টাইম প্রুফ করতে দেয়, কারণ আমি জানি হোমোজিনিয়াস সিস্টেম কখনোই ইনকনসিস্টেন্ট হতে পারে না। এটা আমি বললাম যে হোমোজিনিয়াস সিস্টেম কী সেটা পুরোটা বুঝিয়ে দিলাম, যে এরকমভাবে থাকবে, কনস্ট্যান্ট যে টার্মটা থাকবে সেটা 0 হবে। এটা পুরো সিস্টেমের যে সাম, সেই সামটা হচ্ছে আমার ভ্যারিয়েবল যা টার্মের যে সামটা আসবে সেই সামটা 0 হবে সবসময়, ঠিক আছে। তো ইনকনসিস্টেন্ট হওয়া তো পসিবল নয়, বলে দিলাম কেস 1 ইনকনসিস্টেন্সি। কেস 2 এবার তো ইনকনসিস্টেন্ট তো হবে না, কিন্তু কনসিস্টেন্ট হতে পারে। কনসিস্টেন্টের আবার দুটো রকম টাইপ থাকে, কনসিস্টেন্ট হলো কিন্তু তার সলিউশন ইউনিক। সলিউশন ইউনিক বলতে কী বোঝায়? সলিউশন ইউনিক বলতে বোঝায় যে আমার একটাই সলিউশন আসবে। সলিউশন ইউনিক মানে একটাই সলিউশন আসবে, ভ্যালু একটাই আসবে। তো সেই ভ্যালু একটাই আসার যে রুল, কী রুলটা পরে আসছে, আগে একটা জিনিস আমি বোঝাতে যাই, সেটা হচ্ছে আমি ধরলাম যে একটা মানে যে ম্যাট্রিক্সে যে সিস্টেমটা দিয়েছে সেই সিস্টেমটাই m নাম্বার অফ ইকুয়েশনস আছে। m নাম্বার অফ ইকুয়েশনস আছে মানে কি? m নাম্বার অফ ইকুয়েশনস আছে মানে হচ্ছে, আমি ধরলাম এক্সাম্পল দিচ্ছি, আমি দুটো ইকুয়েশন আছে, ভ্যারিয়েবল কটা? ভ্যারিয়েবল হচ্ছে 3টে, n আননোন, আননোন মানে ভ্যারিয়েবল। তো দুটো ইকুয়েশন আছে, 3টে ভ্যারিয়েবল, দুটো ইকুয়েশন মানে আমি ধরলাম x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, আর একটা ইকুয়েশন আছে 3x প্লাস 2y প্লাস জেড ইকুয়ালস টু 0। দুটো ইকুয়েশন কিন্তু আননোন কটা? 3টে, x y z 3টে আননোন ভ্যালু, কিন্তু ইকুয়েশন আমার দুটো। তো সেটাই বলতে চাইছি যে ধরলাম আমি m নাম্বার অফ ইকুয়েশনস আছে, n নাম্বার অফ আননোন আছে, তাহলে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, ম্যাট্রিক্সটা এ, এই ম্যাট্রিক্সটাকে আমার m ইন্টু n
হতে হবে। মানে আমার যে ম্যাট্রিক্সটা দেবে, গিভেন ম্যাট্রিক্স যেটা থাকবে এ, মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমার যেটা ক্রিয়েট হবে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমি মনে হয় শিখিয়েছি এর আগে। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমি শিখিয়েছি কীভাবে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয়। তো এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা আসবে, সেই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের অর্ডার হতে হবে কি এম ইন্টু এন। মানে যদি এরকম হয় দুটো ভ্যারিয়েবল, দুটো ইকুয়েশন, তিনটে ভ্যারিয়েবল, তাহলে আমার ম্যাট্রিক্সটা কী হতে হবে? 3x2 ম্যাট্রিক্স হতে হবে। 3x2 ম্যাট্রিক্স হতে হবে আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সকে। মানে অবভিয়াসলি এইটাকে আমি যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি, কী হবে ম্যাট্রিক্স ফর্মটা? 1 1 1 3 2 1 আর এদিকে 0 0। তো কী হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটা 1 1, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাই আমি প্রথমে বলছি, 0 0 বাদ দিলাম, 1 1 1 3 2 1। কী হচ্ছে ম্যাট্রিক্সটা? 3 রো 2 রো 3 কলাম, 2 × 3 ম্যাট্রিক্স, তাই তো? সরি, এটা আমার 3 × 2 করেছি, এটা 2 × 3 হবে। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা হবে সেটা আমার এম ইন্টু এন হবে, ঠিক আছে? সরি, এখানে একটা মানে যেটা ভুল ছিল সেটা হচ্ছে এম কখনোই এটা হবে না। কেন হবে না? কারণ অবভিয়াসলি এমকে গ্রেটার দেন এন হতে হবে বা ইকুয়ালস টু এন হতে হবে। কেন? কারণ কি নাম্বার অফ ভেরিয়েবলস সবসময়ই, মানে যটা ভেরিয়েবল থাকবে তার থেকে কিন্তু আননোন, যটা ইকুয়েশন থাকবে, মানে যটা আননোন থাকবে ইকুয়েশনটা তার থেকে বেশি হতে হবে অবভিয়াসলি। তার মানে এটা আমার মানে কী হতে হবে, আমাকে যদি দুটো ভ্যারিয়েবল থাকে তাহলে আমার হয় দুটো বা তার বেশি আমার ইকুয়েশন থাকতে হবে। তো সবসময় আমার এটা মাথায় রাখা উচিত যে এম হয় গ্রেটার দেন হতে হবে এন, না হলে ইকুয়ালস টু এন হতে হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু এন হতে হবে এমকে, তবে আমি ইকুয়েশন সলভ করতে পারবো, নাহলে আমার আননোন তো আননোন থেকে যাবে। এটা তো জানা মানে জিনিস যে দুটো ভ্যারিয়েবল থাকলে হয় দুটো ইকুয়েশন হতে হবে বা তিনটে ইকুয়েশন হতে হবে বা চারটা, দুটোর বেশি হতে হবে, দুটো নাহলে দুটোর বেশি। যদি সেরকম আমার তিনটে ভ্যারিয়েবল থাকে তাহলে আমার হয় তিনটে ইকুয়েশন থাকতে হবে বা তিনটের বেশি ইকুয়েশন থাকতে হবে। তো যাই হোক, এম ইকুয়েশনস আছে, এন আননোন যদি আছে তাহলে আমার অর্ডারটা কী হবে? এম ইন্টু এন। এবার আমি ধরলাম যে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে আর, ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে আর। প্রথমে আমি জানি যে আমি যখন মানে ভেক্টর ম্যাট্রিক্স করছি, মানে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বা যাই করব ফার্দার, যে কোনো ইকুয়েশন সলভিং আমি যে কোনো করবো, ক্র্যামারস রুল হোক, মানে যে কোনো, তো সেখানেই আমার কী আছে, বা ইনকনসিস্টেন্ট, কনসিস্টেন্ট প্রুফ বা লিনিয়ার ডিপেন্ডেন্সি প্রুফ, যেখানে আমি যাব আমার কলামটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার করে, নাম্বার অফ কলাম। র্যাঙ্ক সবসময় নাম্বার অফ কলামের উপরই ম্যাক্সিমাম নাম্বার, মানে কলামের সঙ্গে একটা রিলেশনে থাকে র্যাঙ্ক। আমি আগেও দেখলাম যে নাম্বার অফ কলাম বা নাম্বার অফ কলাম হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবলস, এটা মাথায় রাখা উচিত না। মানে কলামের উপরই ভ্যারিয়েবল ডিপেন্ড করে, যটা কলাম ভ্যারিয়েবল কিন্তু তটাই। তো সেই জন্য আমি এখানে একটা জিনিস দেখলাম যে আর যদি র্যাঙ্ক হয়, এই আর কিন্তু কখনোই, মানে র্যাঙ্ক কখনোই নাম্বার অফ কলাম বা নাম্বার অফ ভ্যারিয়েবল তার থেকে বেশি হতে পারে না। এটা জানা মানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর কখনোই র্যাঙ্ক কখনোই নাম্বার অফ ভেরিয়েবলসের বেশি হবে না। তাহলে হয় সমান হবে, নাহলে কম হবে, দুটোই কন্ডিশন। এরপর আমি প্রথম কন্ডিশনে আসছি, যদি সমান হয়। তো যদি সমান হয় তাহলেই হয়ে গেলো ইউনিক সলিউশন। আর ইউনিক সলিউশন কখন আসবে? সমান হলে কি হয়, আর যদি র্যাঙ্ক যদি নাম্বার অফ ভেরিয়েবলসের বা নাম্বার অফ কলামসের ইকুয়াল হয়, তাহলে আমার যে ডিটারমিনেন্ট ভ্যালুটা আসবে সেই ডিটারমিনেন্টটা অবভিয়াসলি নট ইকুয়ালস টু জিরোই হবে। র্যাঙ্ক যদি কলামের সমান হয় বা ভেরিয়েবলের সমান হয়, তাহলে আমার ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু জিরো। ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো মানেই নন সিঙ্গুলার। তার মানে আমি একটা জিনিস জানি যে কোনো ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার নন সিঙ্গুলার তো বুঝিয়েছি আগেই, তো কোনো ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তাহলে তার ইউনিক সলিউশন আসবে। ইকুয়েশন তো কনস্ট্যান্ট, অবভিয়াসলি কনসিস্টেন্ট হবেই, কনসিস্টেন্ট হবে কারণ হোমোজিনিয়াস ইকুয়েশন। তার সঙ্গে ইউনিক সলিউশন পাবো কি না সেটা কী করে জানবো? আমার ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো হবে, মানে নন সিঙ্গুলার হবে।
এরপর যদি ইনফাইনাইট সলিউশন হয় কী করে জানবো? আর একটা কন্ডিশনই বেঁচে রইলো আমার, যে আর লেস দেন এন। আর লেস দেন এন মানে হচ্ছে র্যাঙ্ক নাম্বার অফ যে ভেরিয়েবলস তার থেকে কম। তো এই ক্ষেত্রে কি হয়, ডিটারমিনেন্ট 0 হয়, তার মানে ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে একটা আসে যে ইনফাইনাইট সলিউশন মানছি, কিন্তু ইনফাইনাইট একটা ভ্যালু থাকা উচিত। কতগুলো সলিউশন আসবে তার ভ্যালুটা আমি কী করে বের করবো? যদি আমার আসে না, কনসিস্টেন্ট ইনফাইনাইট সলিউশন থাকে না সাধারণত এক্সামে। জাস্ট এই জিনিসটা থাকে যে আমাকে জাস্ট বের করতে হতে পারে যে কনসিস্টেন্ট ইউনিক সলিউশন হবে না ইনফাইনাইট সলিউশন হবে, সেইটুকু আমাকে জাস্ট বের করতে পারে। সলিউশনগুলো বের করতে দেয় না সাধারণত, তবুও যদি দেয় বা জানা উচিত, জেনে রাখা তো উচিত। তো ইনফাইনাইট সলিউশনে কতগুলো সলিউশন আছে কী করে জানবো? সে না হচ্ছে n মাইনাস আর নাম্বার অফ যে সলিউশনস আসবে, মানে যে রুটগুলো আসবে সেই কটা রুট হবে n মাইনাস আর, নাম্বার অফ ভ্যারিয়েবলস মাইনাস র্যাঙ্ক। যদি নাম্বার অফ ভ্যারিয়েবল 3টে হয়, কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 1 হয়, তাহলে 2টো সলিউশন আসবে। যদি নাম্বার অফ র্যাঙ্ক যদি নাম্বার অফ ভ্যারিয়েবল 3 হয়, র্যাঙ্ক 2 হয় ম্যাট্রিক্সটার, তাহলে একটাই সলিউশন আসবে। তো সেটাই হচ্ছে কী করে জানবো আমি, যে এই ফর্মুলাটা n মাইনাস আর। এরপর এখানে বলেছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অবভিয়াসলি 3টে যে ভ্যালু আসবে সেগুলো ইউনিক ভ্যালু আসবে, সবগুলোই আলাদা আলাদা ভ্যালু আসবে, ঠিক আছে? তো সেগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, আর নন ট্রাইভাল ইনফাইনাইট সলিউশন হবে। n মাইনাস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নন ট্রাইভাল ইনফাইনাইট সলিউশন। এবার ট্রাইভাল আর নন ট্রাইভাল কী জিনিস? ট্রাইভাল মানে হচ্ছে ভ্যারিয়েবল 0, ভ্যারিয়েবলগুলো 0 হবে। তো ভ্যারিয়েবল যদি 0 হয় তাহলে সলিউশনই থাকবে না। তাহলে সলিউশন থাকতে গেলে নন ট্রাইভালই হতে হবে, সেটা ইউনিক সলিউশনই হোক বা ইনফাইনাইট সলিউশনই হোক, সেটা নন ট্রাইভালই হতে হবে। নন ট্রাইভাল মানে কি, যে কোনো একটা ভ্যারিয়েবল নন জিরো, মানে এই যে এক্স, এখানে সবগুলোই জিরো, এবং এখানে এক্স নট ইকুয়ালস টু 0 হতে পারে, বা এক্স আর ওয়াই দুটোই নট ইকুয়ালস টু 0 হতে পারে, বা ওয়াই শুধু নট ইকুয়ালস টু 0 হতে পারে। যাই হোক, মানে একটা ভ্যারিয়েবলকে নন জিরো হতেই হবে, তবেই আমার নন ট্রাইভাল সলিউশন আসবে। এইগুলো তো গেল থিওরি পার্ট পুরোপুরি। প্র্যাকটিক্যালে বোঝাটা অনেক সহজ, আমি প্র্যাকটিক্যালি বোঝাবো এক্সাম্পল দিয়ে। আমাকে এরকম একটা কোশ্চেন দিয়েছে যে এই যে নাম্বার অফ সিস্টেম, মানে এই যে একটা সিস্টেম আছে, ইকুয়েশন আছে অনেকগুলো, বাইরে একটা সিস্টেম বলে দাও। তো এইটা আমাকে বলতে হবে যে এইটা আমার কনসিস্টেন্ট না কনসিস্টেন্ট নয়, সেটা আমাকে ফাইন্ড করতে বলেছে। আমি ইকুয়েশনগুলোকে দেখে নিলাম। ফার্স্ট কাজ আমার কি, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করা। ভাই ফার্স্ট কাজ আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করা, বাস। আমি চোখ বন্ধ করে, আমাকে যখন ইকুয়েশন দেবে আমার চোখ বন্ধ করে ফার্স্টেই আমার কাজ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করা। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করো। এইটা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স তো বের করতেই হবে অবভিয়াসলি, কিন্তু এইখানে আমার একটা টার্ম আসে, এগুলো আগে মনে হয় আমি পড়াইনি, সেই জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা টার্ম আছে অগমেন্টেড ম্যাট্রিক্স। খুব একটা ওয়ার্ডটা যত কঠিন তত কঠিন কিছু না। অগমেন্টেড ম্যাট্রিক্স মানে কি, অত কিছু বোঝানো। ফার্স্ট কাজ আমার অগমেন্টেড ম্যাট্রিক্স বের করা। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমি জানি তো, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে আমি যদি, মানে এটা আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স লেখা হচ্ছে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে আমি জাস্ট আর একটা কলাম অ্যাড করব। কিসের কলাম? কোএফিসিয়েন্টের, কনস্ট্যান্টের কলাম। তো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে যদি আমি বার দিয়ে একটা লম্বা ফুল স্টপের মতো একটা দিতে হয়, সেই তার সাথে যদি আমি কনস্ট্যান্টকে লিখে একটা ম্যাট্রিক্স বানাই, এটাকে আমার অগমেন্টেড ম্যাট্রিক্স বলে। আমি ধরলাম যে এ হচ্ছে ম্যাট্রিক্সটা আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ, আর কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বি, ঠিক আছে? আমি ধরলাম কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এ, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স বি। তো এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের সাথে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সকে আমি যদি বার দিয়ে লিখি, তাহলে আমার এটা অগমেন্টেড ম্যাট্রিক্স, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে বোঝাটা সহজ, আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। প্রথমে আমার কাজ হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স বের করা। ইকুয়েশনটা আমি দেখি আগে কীরকম আছে। ইকুয়েশনটা কী আছে,
এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 6, ভ্যালুগুলো আমি লিখব। কোএফিসিয়েন্ট কি এক্সের 1 লিখেছি, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট কি 1 লিখেছি। কী জানা উচিত আমার, সবসময় ফার্স্ট কলাম এক্সের হয়, সেকেন্ড কলাম ওয়াইয়ের হয়, থার্ড কলাম জেডের হয়, আর বার দিয়ে যেটা থাকে এটা সিঙ্গেল বারে হয়, কিন্তু আমার যেহেতু সিঙ্গেল বারটাও দেখতে 1-এর মতোই, সেই জন্য আমি এখানে পুরো একটা লাইন টেনে দিয়েছি। কিন্তু এটার আসল নিয়ম হচ্ছে এরকমভাবে লেখা যে 1 1 1 আছে, তো বার দিয়ে মানে একটা ফুল স্টপ দিয়ে আমি তারপরে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখব। কোএফিসিয়েন্ট হচ্ছে 6, তো 6, তারপরে সিমিলারলি 2y3 আছে, তো এক্সের কোএফিসিয়েন্ট কি 2, এক্সের ঘরে লিখব। ওয়াইয়ের কোএফিসিয়েন্ট কি -1, ওয়াইয়ের ঘরে লিখব। জেডের কোএফিসিয়েন্ট কি 3, 3কে জেডের ঘরে লিখব। আবার একটা বার দিয়ে কোএফিসিয়েন্ট কত আর 9, কনস্ট্যান্ট কত 9, তো কনস্ট্যান্ট টার্মটাকে আমি লিখব। এরকম আসলে এরকমভাবে লিখতে হয়, আলাদা আলাদা অনেক মাঝে গ্যাপ থাকবে। আমি এখানে একটা লম্বা লাইন টেনে দিচ্ছি, অসুবিধা কিছুই হবে না, এরকম কোনো নয় যে নাম্বার টেনে নেবে বা কিছু, লিখতেই পারি আমি যেভাবে, কিন্তু আসল যে নিয়ম সেটা হচ্ছে এরকমভাবে লেখার, আলাদা 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 করে লেখার। তো সেটাই আমি করলাম, এরপর লিখেছি আমি এটাকেই সাজিয়ে। তো কীভাবে লিখতে হয়, অগমেন্টেড ম্যাট্রিক্স কীভাবে বানানো হয়, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বানানো আগেই শিখেছি। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেরকম আছে সেরকমই থাকলো, জাস্ট আমি কী করেছি, একটা কনস্ট্যান্ট যে কনস্ট্যান্টের কলাম আমি অ্যাড করেছি, বাস। এটা হচ্ছে আমার অগমেন্টেড ম্যাট্রিক্স, আর কিছুই না, অত টাফ কিছুই না জিনিসটা। স্টেপ 1 আমার কী হলো, অগমেন্টেড ম্যাট্রিক্স বানানো। স্টেপ 2 হচ্ছে একেলন ফর্ম, যেটাকে বলে রো একেলন ফর্ম, মানে রো রিডাকশন, রো এলিমিনেশন, যা খুশি বলা যেতে পারে। রো রিডাকশন, রোটাকে কীভাবে আমি মানে রো রিডাকশন কেন করব, কারণ এইগুলো কি, এটাকে যখন আমি ইকুয়েশনে লিখি, আমি এইটাকে ধরলাম, এটাকে আমি ইকুয়েশনে কীভাবে লিখবো, 1 1 1 6 আছে, ইকুয়েশন থেকেই তো আমি এটাকে বানালাম। তো এই বানানোটাকে আমি যদি আবার ঘুরে ইকুয়েশনে লিখতে চাই, তাহলে কীভাবে লিখবো, 1 × x প্লাস 1 × y প্লাস 1 × z ইকুয়ালস টু 6, তাই তো। ইকুয়েশনটাকে কীভাবে লিখবো, তো এখানে x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 6। তো আমি চাইবো কি, যে আমার যত নাম্বার অফ ইকুয়েশন যত কম হবে ততই তো ভালো, তাই না। মানে আমি চাইবো এটাকে যে আমার এই জেড, যদি আমি পুরো জেডের রোটাকে যদি 0 করতে পারি, তাহলে কত সুন্দর হয়। মানে আমি যত চাইবো কমানো, ভ্যারিয়েবলকে আমি কমাতে চাইবো, তাই না। মানে আমি এক্সের ভ্যালু যদি বার করতে পারি কোনোভাবে, তাহলে আমি পরে অন্য ইকুয়েশনে এক্সের ভ্যালুটাকে পুট করে আমি ওয়াই ভ্যালু বের করতে পারবো, ওয়াই জেডের ভ্যালু বের করতে পারবো। আমার মাথাতে এইটাই থাকা উচিত যে আমাকে যতভাবে পারি আমি যতগুলো টার্মে আমি 0 করতে পারি, যতগুলো এলিমেন্টকে আমি 0 করতে পারি, তত আমার সুবিধা। এটা বাদ, এটা একই থাকবে, মানে এটাকে ডিপেন্ড করে না, এ শুধু অগমেন্টেড ম্যাট্রিক্সেরই কাজে লাগে। আমার মেন টার্গেট হচ্ছে এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের আমি যতগুলো টার্মকে 0 করতে পারবো তত আমার সুবিধা, যতগুলো এলিমেন্টকে আমি 0 করতে পারবো তত আমার সুবিধা, আমার সলভ করতে সুবিধা। সেই জন্যই আমার একেলন ফর্মে বা রো রিডাকশন ফর্মটা খুবই দরকার। তো আমার মাথাতে ফার্স্টে আসছে, আমি রো একেলন ফর্ম শিখিয়েছি যে কীভাবে ফর্ম করতে হয়, রো একেলন ফর্মে কীভাবে আনতে হয় একটা ম্যাট্রিক্সকে, আমি আগেই শিখিয়েছি। একদম নিচের ফার্স্টটি কাজ হচ্ছে, একদম নিচের যে রোটা আছে এই রোয়ের সব এলিমেন্টগুলোকে আমাকে 0 করতে হবে, সব এলিমেন্টগুলোকে 0 করার আমার ফার্স্ট ইন্টেনশন থাকবে, ঠিক আছে। যাই হোক, আমি এইখানে করেছি কি, যে আমি এখানে করেছি আস্তে 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 আমি উপর দিক থেকেই করেছি, যে R2কে, কারণ আমি একেও তো আমাকে 0 করতে হবে। প্রথম আমার কাজ কি, রো একেলন ফর্মে আমার মেন হচ্ছে এইটা, আমি যদি এইটা পারি 0 করতে তো আমার সুবিধা, ঠিক আছে। তাছাড়া আমি সেই স্টেপটা বাদ দিয়ে আর একটা স্টেপ ফলো করতে পারি, সেটা হচ্ছে যে এই যে ইয়েটা আছে, ফার্স্ট এলিমেন্টের নিচে যতগুলো এলিমেন্ট আছে এইগুলোকে আগে 0 করি, এই তিনটেকে আমি আগে 0 করার চেষ্টা করি। তো এই 2টাকে আমাকে 0 করতে হবে, তাই তো। কীভাবে করবো, আমি বুঝেছি 2 - 2 করলে 0 হয়। তো এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, এটার সঙ্গে এটা মাইনাস করি, তাহলে আমার 0 আসবে। তাহলে R2কে আমি চেঞ্জ করছি কিসে, R2 - 2R1, R2 - 2R1, তার মানে 2 - 1 × 2, 2 - 2 0, -1 প্রত্যেকটা এলিমেন্টই হবে, -1 -2 হয়ে যাবে। সেটি সবগুলোকেই করতে হবে কিন্তু,
যখন আমি রোটাকে চেঞ্জ করছি, রোয়ের প্রত্যেকটা এলিমেন্টে তো চেঞ্জ হবে, তো আমাকে এইটা জিরো করার জন্য আমি সেই হিসাবে ফর্মুলা বসাবো। R2 - 2R1 করলে এইটা জিরো হয়ে যাচ্ছে, বাকিগুলো আমার দেখে লাভ নাই, বাকিগুলো আমি পরে চেঞ্জ করব। ফার্স্টে আমার কাজ হচ্ছে এইটাকে জিরো করা, তো করলাম এটাকে জিরো। তারপরে আমি আবার সেম এটাকে জিরো করবো, -1টাকে আমি কী করে জিরো করবো, তাহলে R3কে আমি যদি R3 + R1 করে দিই, -1 + 1 জিরো হয়ে যাচ্ছে। ফার্স্ট আমাকে দেখিয়ে পড়ে কিন্তু আমাকে মাথায় এটা আনতে হবে যে আমি কী করে জিরো করব এলিমেন্টগুলোকে। তাহলে আমি এরকম করে, তারপর থার্ডেরটাকেও এটাকে তাহলে আমি কী করলাম, R3 + R1 করলেই আমার কিন্তু এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে। তো আমি সেইভাবে করলাম, জাস্ট এগুলো আমি লিখলাম যে আমার এলিমেন্টগুলো কী কী আসতে পারে, এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে কী হবে আমি সেটা লিখে নিলাম আমার সুবিধার জন্য। আমি ডাইরেক্ট ম্যাট্রিক্সও পুট করতে পারি, কিন্তু এটা করলে সুবিধা আমার থেকে গেল। আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এলিমেন্টগুলো কী কী হচ্ছে, আমি পরে ম্যাট্রিক্সটা পরে বানিয়ে লিখবো এখান থেকে ভ্যালুগুলো নিয়ে নিয়ে। সিমিলারলি R4 এর এই 3 আছে, একে -3 করতে হবে। -3 করতে গেলে কী করতে পারি, আমার এখানে দুটো অপশান ছিল, R2 - R1 R3, R2 - R3 করলেও হয়ে যেত, 2 - -1 মানে +3 হয়ে যায়, আর 3 - 3 করলে 0, তো আমি সেটাও করতে পারতাম। কিন্তু আমি বেশিরভাগ আমার ক্ষেত্রে মানে এরকমভাবে সাম করাচ্ছি, আমি প্রোডাক্ট করাটাকে বেশি ভালো প্রোডাক্ট করাটা, সেই জন্য আমি কী করেছি 3 - 3 করবো। 3 - 3 করতে গেলে কী করতে হবে, R4 - 3 R1 করতে হবে, তাই তো, তবেই আমার 3 - 3 হয়। তাহলে আমার কী হচ্ছে 3 - 3, 1 - 3, 2 - 3 এলিমেন্টগুলো আমি জাস্ট, তো এই যে আমার রো একলন ফর্ম করে আমার ভ্যালুগুলো এইভাবে এলো। এটা অবভিয়াসলি এটা কি, এটা A11, এটা A12, A13, A14, তো আমি জাস্ট এই ভ্যালুগুলো এরপর নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হলো আমি সেখানে পুট করবো এই ভ্যালুগুলোকে, এই ভ্যালুগুলো নিয়ে তো আমার নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে। ফার্স্ট রো অবভিয়াসলি আমি ফার্স্ট রোকে চেঞ্জ তো করি নাই, তাহলে ফার্স্ট রো আমার থেকে গেলো সেম, একদম সেম, চোখ বন্ধ করে আমি জাস্ট যেটা ছিল ভ্যালু সেটাই লিখবো। আমার সেকেন্ড রো থেকে চেঞ্জ হতে থাকলো ভ্যালু, যে নতুন ভ্যালুগুলো এসছে সেই ভ্যালুগুলো আমি লিখলাম। এরপরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, যে এই যে R3 যেটা আছে এবং R2 দুটোই যদিও, তো আমি কি করছি R3টাকে সিম্পলিফাই করছি, না করলেও কোনো চাপ নাই, আমি করলাম, আমার ইচ্ছা হলো আমি করেছি, না করলেও কোনো চাপ নাই। 3 আর 6 আছে, তো আমি এটাকে কী করতে পারি, R3কে আমি চেঞ্জ করি 1/3, R3 1/3 যদি গুণ করি এটাকে, তাহলে আমার কী হয়ে যাচ্ছে 1 আর 2 মানে 3 দিয়ে কেটে যাচ্ছে এটাকে, তাই তো কাটা যাচ্ছে 3 দিয়ে, তো ভ্যালুটা আমার কী হয়ে যাবে 1 আর 2 হয়ে যাবে, ভ্যালুটা মানে কী হয়ে যাবে 0, নতুন যে ম্যাট্রিক্সটা আসবে সেটা কী হবে 0 1 0 আর এটা 2, তাই তো নতুন ম্যাট্রিক্সটা আমার এইভাবে আছে। এটাকে সিম্পলিফাই করেছি, রো 3টাকে সিম্পলিফাই করে দিলাম, রো 2টাকেও সিম্পলিফাই করা যেত, করিনি তো, দরকার পড়বে না, কেন পড়বে না বলছি। এরপরে আমি কি করব, R2কে আর R3কে আমি চেঞ্জ করছি, সোয়াপ করছি, আমি পজিশন চেঞ্জ করছি R2 আর R3, কেন করছি, আমি জানি যে আমাকে পাইভট বানাতে হয়। আমি রো একলন ফর্মটা প্রচুর ইম্পর্ট্যান্ট, আমি এই জন্য বলছি রো একলন ফর্মটা ভালো করে আরেকবার দেখা বলে দেখে নেবেন। কারণ এখানে R2 আর R3কে আমি চেঞ্জ করছি, তার মেন কারণ হচ্ছে একটাই, যে এই যে 1 0 আছে না, এটার জন্যে 1 0 আছে, তো আমি চাইবো কি যে আমার যতটা সিম্পলিফাই আমার করা যায়, তো 1 মানে এই যে 1টা আছে না, এই 1টাকে আমি আনার জন্যে এই ডায়াগোনাল এলিমেন্টগুলোকে যদি আমি 1 রাখতে পারি, মানে ফার্স্ট যে পাইভট মানে কি ফার্স্ট এলিমেন্ট, জিরোর পরের যেটা ফার্স্ট এলিমেন্ট সেটাকে পাইভট বলে, তো এই পাইভটটাকে আমি 1 রাখতে পারলে আমার সুবিধা, চাই আমি যত পারি সিম্পল রাখতে চেষ্টা করব, না করলেও প্রবলেম না, কিন্তু আমি চেষ্টা করব যেন আমার সিম্পলিফাই যত করা যায় ততই তো ভালো। তো আমি সেটাই করার জন্য এখানে চেঞ্জ করলাম, সোয়াপ করলাম এদেরকে, ইজি আর পাইভট এলিমেন্ট 1, সেই জন্য সোয়াপ করে দিয়েছি। সোয়াপ করলে তার মানে কী ছিল, এটা ছিল আগে, এটা R3 ছিল আর এটা R2 ছিল, এদেরকে সোয়াপ করে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছি ইজিলি।
এরপরে কি করেছি, আমি প্রথমে বললাম যে আমার নিচের এলিমেন্টগুলোকে আমি যদি 0 0 করতে পারি আমার খুব ভালো, মানে আরও। তো আমি দেখলাম আমার এইখানে -3 আছে, -2 আছে, এইগুলো তো ওয়াইয়ের কোএফিসিয়েন্ট, তাই না? 1 1 -3 আর -2। তো এই 1 1 -3 -2 এই এত দূর দুটো ঠিক আছে, এই দুটো ইকুয়েশনে অসুবিধা হয় না। এই দুটো ইকুয়েশনটা আমি এখানে তো অবভিয়াসলি আমার এক্স আর জেড চলে গেছে, তো আমার আর কিছু করার দরকারই পড়ছে না, তাই না? এখানে আমি এক্স ওয়াই জেড 3টে ভ্যালু পেয়েছি। আমার একটা ইকুয়েশনে 3টে ভ্যালু থাকলে আমার অসুবিধা নাই, কিন্তু এইখানে আমার 3টে ভ্যারিয়েবল, এখানে তো একটাই ভ্যারিয়েবল, তো এটা নিয়ে আমার প্রবলেম নাই। এখানে আমার চেষ্টা করবো কি, এখানে 3টে ভ্যারিয়েবল থাকবে, সেকেন্ড রোয়ে 2টো ভ্যারিয়েবল থাকবে, থার্ড রোয়ে একটা ভ্যারিয়েবল থাকবে, আর ফোর্থ রোয়ে যেন কোনো ভ্যারিয়েবলই না থাকে, মানে ফোর্থ রোটা পুরো যেন 0 হয়ে যায়, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পুরো যেন 0 হয়ে যায়, আমাকে এটাই মাথায় রাখতে হবে। তো এইখানে যেহেতু আমার -3 1 আছে, -2 -1 আছে, তো আমি চেষ্টা করবো -2 -1 করতে 0 করার চেষ্টা করবোই। আর কি চেষ্টা করবো, -3টা আমার জন্য 0 হয় যে কোনোভাবে। তো আমি আবার রো একলন ফর্ম ইউজ করব। সেই রো একলন ফর্মটা কি, যে R3 যেটা ছিল আমার রো 3 যেটা ছিল সেটাকে আমি চেঞ্জ করছি R3 + 3R2। 0 করার জন্য আমাকে যা করতে আমি সেই রকমই করছি। তো 0 করার জন্য আমি দেখলাম যে আমার এইটা হচ্ছে, তো আমি জাস্ট ওইখানে ভ্যালু পুট করে যখন আমি করব তখন আমার ভ্যালুগুলো এরকমভাবে আসছে। এইগুলো নিশ্চয়ই শেখানো দরকার নেই যে এই চেঞ্জটা আসছে এটা কীভাবে করতে হয় বা ভ্যালু কী করে বের করতে হয়, এগুলো নিশ্চয়ই বলার দরকার নেই, এগুলো আমি আগেই বুঝিয়েছি। জাস্ট আমি তাড়াতাড়ির মধ্যে শেষ করার চেষ্টা করছি। সিমিলারলি R4টাকে আমি এমনভাবে রাখবো যেন আমার 0 হয়ে যায় ওই এলিমেন্টটা। হ্যাঁ, এইটাকে 0 করার জন্য আমি যা করতে তাই করছি। তো এখানে আমি দেখলাম যে -3 আছে, তো আমি একে 0 করার জন্য আমার কাছে অনেকগুলো অপশান আছে যদিও, কিন্তু আমি কি করব, এটাকে আমি এরকমই রেখেছি যে এই R3টাকে R3 + 3R2 করে দিচ্ছি। তাই না, R3 + 3R2 করলেই আমার কিন্তু 0 হয়ে যায়। সিমিলারলি এটাকে এই R3 যেটা নতুন যেটা আনবো সেটা R3 + 3R2 করছি, আর R4টাকে আমি কি করছি, R4 + 2R2 করছি, তাই তো? তাহলে R3কে যদি আমি করি -3 + 3 হয়ে যাবে, 3 × 1 মানে 0, এই এলিমেন্টে 0 হয়ে গেল। আর R4টা আর ওইটাতে কী হবে, 1 × এটা কী হয়ে যাবে 1 প্লাস এটা 0 যেহেতু আছে তো 0ই থাকবে, 1 হবে। সিমিলারলি এটা কি আসছে, -2 + 1 × 2 = 0 আসছে, তাহলে এটা 0 হয়ে গেল। আর এটা কি আসছে, -1 + 0 = -1, এটাতে তাহলে কি হচ্ছে, জাস্ট আমি সলভ করলাম ইকুয়েশনগুলোকে সলভ করে আমার ভ্যালুগুলো এলো। এরপর আমার সিমিলারলি আগেরটাতে যেরকম ছিল যে এখানে কি হচ্ছে, R1 R2 তো আনচেঞ্জড, R1 R2 যা ছিল সেটাই, চেঞ্জ হয়েছে R3 R4। তো R3 R4 এর নতুন ভ্যালুগুলো লিখলাম। এইখানেও কিন্তু আমার হয়নি এখনও শেষ, কারণ কি আমাকে জেডটাকে এলিমিনেট করতে হবে R4 থেকে আমাকে জেড এলিমিনেট করতে হবে। তো এটাকে এলিমিনেট করতে গেলে কী করতে হবে, জাস্ট R3-র সঙ্গে যোগ করে দিলেই হবে। সেটাই করেছি, R4 + R3, জাস্ট আবার সেম ভ্যালুগুলো লিখেছি। এত দূর অবধি তো জাস্ট রো একলন ফর্মেই গেল, যেটা আমার অলরেডি জানা। এরপরে কি, এরপরেরটাও জানা যদিও। এরপরে আমি জাস্ট রেজাল্টটাকে ইন্টারপ্রেট করব। স্টেপ 3 লাস্ট রো, যেহেতু এরপর আমি জানবো যে লাস্ট রো যেহেতু পুরোপুরি 0 আছে, সব ভ্যালুগুলোই 0 লাস্ট রো এর, তাহলে 0 = এটা কি, এইটা মানে কি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি, ঠিক আছে, কোএফিসিয়েন্ট যেহেতু। তো এই যে আমি বারগুলো দিচ্ছি না লম্বা ফুল স্টপ টাইপ, সেগুলো অ্যাকচুয়ালি কি ইন্টারপ্রেট করে, ইকুয়ালস টু, সেগুলো বোঝায় কি ইকুয়ালস টু। তার মানে যেহেতু ম্যাট্রিক্স ফর্মে সেহেতু আমি ইকুয়ালস টু লিখতে পারি না, আমরা এরকম লম্বা লাইন দিয়ে বোঝাই।
কিন্তু মান্যটা একই থাকে, যেটা ইকুয়ালসটুই তো, এগুলো তো কোএফিসিয়েন্ট। তাহলে আমি বুঝতে পারছি যে জিরো, এটা যদি আমি করি ইকুয়েশনে পুট, এটাকে যদি আমি ইকুয়েশন বানাই কী হয়, 0x প্লাস 0y প্লাস 0z ইকুয়ালস টু 0, মানে ফাইনালি বলতে গেলে 0 ইকুয়ালস টু 0। তো এই 0 ইকুয়ালস টু 0 একটা যখন আসছে, আমার ফার্স্টেই আমি বোঝা উচিত যে এটাতে কি, এটা নিয়ে কোনো কন্ট্রাডিকশন নেই, এই স্টেটমেন্টটা একদম পুরোপুরি ট্রু। এটাতে একটা গেল আমার প্রুফ করার জন্য যে এটা একটা কনসিস্টেন্ট সলিউশন, সেটা প্রুফ করা একটা হলো। আর একটা কি, এরপর র্যাঙ্ক, আমি আগেই বলেছি র্যাঙ্কটা দরকার এখানে। র্যাঙ্ক কি, নন জিরো কটা আছে, নন জিরো রো 3টে আছে, তাহলে র্যাঙ্ক 3, তাই তো, র্যাঙ্ক 3। এই যে র্যাঙ্ক এ ম্যাট্রিক্সটারও র্যাঙ্ক 3, এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সেরও র্যাঙ্ক 3, অগমেন্টেড ম্যাট্রিক্সেরও কিন্তু কী দেখতে পেলাম, এটা সাধারণত হয় না, এটা জিরো নাও হতে পারে, এইটাকে তো আমাকে জিরো করতেই হচ্ছে, এইটা জিরো নাও হতে পারে, কিন্তু এইখানে আমার একটা আমি জিনিস দেখতে পাচ্ছি কি, যে এটাও জিরো হয়ে গেছে, তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্সেরও র্যাঙ্ক 3, এটা একটা ভালো জিনিস। তো মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর অগমেন্টেড ম্যাট্রিক্স দুটোরই র্যাঙ্ক সেম, দুটোর র্যাঙ্ক সেম মানে সিস্টেম কনসিস্টেন্ট। এটা তো একটা হয়ে গেল কনসিস্টেন্ট সিস্টেম প্রুফ করার, যে হোমোজিনিয়াস ইকুয়েশন যেহেতু, তো কখনোই র্যাঙ্ক কী হতে পারে না, ইনকনসিস্টেন্ট হতেই পারে না ইকুয়েশনটা। কিন্তু এটার সাথে আমি আর একটা জিনিস পেয়ে গেলাম এখানে, যে দুটোর এই দুটোর র্যাঙ্ক কিন্তু সেম, এই ম্যাট্রিক্সেরও আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর অগমেন্টেড ম্যাট্রিক্স দুটোরই র্যাঙ্ক সেম, তাহলে আমার সিস্টেম কনসিস্টেন্ট, সেই নিয়ে কোনো ডাউট নেই। এরপরে যে ইকুয়েশনটা কি, মানে এই যে আমি যে সিস্টেমটা পেলাম, এই সিস্টেমটার ইউনিক সলিউশন থাকবে না ইনফাইনাইট সলিউশন থাকবে, আমাকে বলেছি এটা একটা ম্যাটার করছে। তো সেইটা কী করে বের করব, সেইটা বের করার জন্য আমাকে র্যাঙ্ক দেখতে হবে আর নাম্বার অফ ভেরিয়েবল। র্যাঙ্ক কত, 3, র্যাঙ্ক 3, র্যাঙ্ক অফ এ অবভিয়াসলি। আর ইয়ে কি, নাম্বার অফ ভেরিয়েবলস কটা, 3, দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, আর ইকুয়ালস টু এন, মানে আমি কি বলেছিলাম কন্ডিশনে, আর ইকুয়ালস টু এন হলে ইউনিক সলিউশন, তাহলে কনসিস্টেন্ট উইথ ইউনিক সলিউশন হয়ে গেল আমার। যদি প্রুফ করতে দেয় যে জাস্ট যে তুমি টেস্ট করো যে এটা কনসিস্টেন্ট উইথ, মানে এরপর কনসিস্টেন্ট, এবার কতগুলো সলিউশন আছে যদি সেটা বলে, ইউনিক সলিউশন ইনফাইনাইট সলিউশন সেটা বের করতে, তো আমি সেটা জাস্ট যদি বের করতে বলে তাহলে এইটুকুতে আমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এরপরে যদি আমাকে বলে যে প্লাস আমার এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো তোমার জানা উচিত, মানে যদি বের করতে বলে এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো যদি বের করতে বলে, তাহলে তখন আমাকে এই এক্সট্রা পার্টটা করতে হবে, যেটা স্টেপ 4, সাবস্টিটিউশন, ব্যাক সাবস্টিটিউশন টু ফাইন্ড দ্য সলিউশন। মানে কি সাবস্টিটিউশনে কী করছি, আমি ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স ফর্মে আনছি, আর ব্যাক সাবস্টিটিউশন বলতে ম্যাট্রিক্স ফর্ম থেকে ইকুয়েশনে যাবো, সেই জন্য এটা ব্যাক সাবস্টিটিউশন। কিছুই না, জাস্ট ভ্যালুগুলো বসাও। এটা কি বলেছি, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে ইকুয়ালস টু 6। সিমিলারলি 0x প্লাস ওয়াই প্লাস 0z, 0x আর 0z মানেই 0, তো শুধু এখানে আমি কী পাবো, ওয়াই ইকুয়ালস টু 2, এখানে জেড ইকুয়ালস টু 3, তিনটি ইকুয়েশন পেয়ে গেলাম। তিনটি ইকুয়েশনকে জাস্ট বসাবো, তিনটি ইকুয়েশন বসিয়ে আমি তিনটি ইকুয়েশনকে সলভ করবো। উল্টো দিক থেকে করছি যেহেতু, উল্টো দিক থেকে করাটা সুবিধা, কারণ আমি একটা একটা করে ভ্যালু পাবো। তাহলে তো প্রথমে জেড ইকুয়ালস টু 3 পেয়ে গেলাম, সেকেন্ড ইকুয়েশন সেকেন্ড রো থেকে আমি আর ওয়াই ইকুয়ালস টু 2 পেয়ে গেলাম, তাহলে জেড আর ওয়াইয়ের ভ্যালু তো পেয়ে গেলাম। ফার্স্ট রো থেকে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 6 ইকুয়েশন পেলাম, জাস্ট ভ্যালু পুট করবো, এক্স প্লাস 2 প্লাস 3 ইকুয়ালস টু 6, তাহলে এক্স ইকুয়ালস টু 1, এক্স ওয়াই জেডের ভ্যালু আমি পেয়ে গেলাম। এটাই আমার সলিউশন, সহজ জিনিস, কোনো ডাউট নেই এই নিয়ে। অগমেন্টেড ম্যাট্রিক্স বানানো, তারপরে রো ইকুয়ালেন্ট ফর্মে আনা, বাস, তারপরে রেজাল্টটাকে জাস্ট ভেরিফাই করা যে এটা আমাকে প্রুফ করা যে এটা কনসিস্টেন্ট, সেটা প্রুফ করার জন্য আমার যেটুকু লাগে, আর তারপরে ব্যাক সাবস্টিটিউশন দিয়ে এক্স ওয়াই জেডের ভ্যালু বের। তাহলে আমরা আগে পড়লাম আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, তারপরে আমরা দেখলাম যে ক্যারেক্টার কী হয় একটা হোমোজিনিয়াস ইকুয়েশনের। এরপরে আমরা ক্যারেক্টার বা নেচার, আর একটা এরপর আমরা দেখবো এখন লিনিয়ার ডিপেন্ডেন্সি অফ ভেক্টর। কোয়েশ্চেন সাধারণত এই তিনটে থেকেই থাকে ম্যাক্সিমাম। তো এরপর দেবে যে একটা সিস্টেম অফ ইকুয়েশন সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিনা সেটা আমাকে প্রুফ করতে দেবে বা টেস্ট করতে বলতে পারে। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে জানবো যে লিনিয়ার ডিপেন্ডেন্সি মানে কি।
আমি ধরলাম যে ভেক্টর ম্যাট্রিক্স আছে কিছু x1 x2 x3 এরকম করে করে xn। তো এই ভেক্টর ম্যাট্রিক্সগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কিনা আমি কি করে বুঝবো? দুটো কন্ডিশন আছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়ার দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে যে ভেক্টরের যে অর্ডার সেটা সেম হতে হবে সব ভেক্টরগুলোর, মানে রো আর কলাম যে ম্যাট্রিক্সের রো আর কলামকে মানে m ইন্টু n, যদি এরও m ইন্টু n হয় তাহলে x2-এরও অর্ডার m ইন্টু n হতে হবে, মানে এর রো এর সাথে এর রো ম্যাচ করবে, এর কলামের সাথে এর কলাম ম্যাচ করবে, এবং প্রত্যেক কটারই সেম, প্রত্যেক কটারই m ইন্টু n ম্যাট্রিক্সই হতে হবে প্রত্যেক কটাকে। তাহলেই আমি মানে এটা একটা কন্ডিশন, দুটো কন্ডিশন আছে যেটা দুটোকে স্যাটিসফাই করতে হবে। আর একটা হচ্ছে যে এই যে স্কেলারগুলো λ1 λ2 আমি আইগেন ভেক্টরে পড়লাম, এগুলো আইগেন ভ্যালুস যেগুলো, এগুলো অবভিয়াসলি এগুলোকে সবগুলোকেই কিন্তু জিরো হলে চলবে না, একটা জিরো হতেই পারে কিন্তু জিরো হওয়া যাবে না এদেরকে, ঠিক আছে? তো এই n নাম্বার অফ স্কেলার্স λ1 λ2 এরকম করে n নাম্বার অফ যে স্কেলার্স আছে এগুলো এমনভাবে এক্সিস্ট করবে যেন λ1 x1 প্লাস λ2 x2 প্লাস λ3 x3 এরকম করে করে λn xn কী হবে? জিরো হবে। তো আমি আগেই জেনেছি ভাই যে ax ইকুয়ালস টু λx, তার মানে এক কথায় বলতে গেলে এরা কী বলতে চাইছে আমাকে, যে ax-টা জিরো হতে হবে। ax জিরো মানেই হোমোজিনিয়াস ইকুয়েশন, আমি আগেই বলেছি। তাহলে ইকুয়েশনকে হোমোজিনিয়াস হতে হবে, তাহলে আমার লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। আর এই দুটো যদি ফলো না করে তাহলে এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে হবে আমাদের ক্ষেত্রে। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে গেলে আমার একটা কন্ডিশন λx-টা জিরো হতে হবে। λx জিরো হওয়া মানেই ax-কেও জিরো হওয়া উচিত, কিন্তু আমার যাতে এখানে এর কোনো উল্লেখ নেই সেহেতু আমি λx দিয়ে আমি এটাকে বলছি। কেন বলছি λx দিয়ে? কারণ এখানে আমি ভেক্টর নিচ্ছি, স্কেলার নিচ্ছি না। তো এটা ভেক্টর মেথড বা লিনিয়ার ডিপেন্ডেন্স অফ ভেক্টর করতে গেলে আমার এই দুটো কন্ডিশন আমাকে স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? এরপরে লিনিয়ার ডিপেন্ডেন্সি অফ ভেক্টর বাই ম্যাট্রিক্স মেথড। এবার ম্যাট্রিক্স মেথডে আমি কী করে লিনিয়ার ডিপেন্ডেন্সি আমার চেক করব বা কী করে বুঝবো যে লিনিয়ার ডিপেন্ডেন্সি আছে কি নেই? তাহলে প্রথম র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স অফ দ্য গিভেন ভেক্টরস ইজ ইকুয়ালস টু দ্য নাম্বার অফ ভেক্টরস। এই যে ভেক্টর যেগুলো আছে x1 x2 x3 x4, যদি n নাম্বার অফ ভেক্টর থাকে তাহলে আমার র্যাঙ্কও কী হতে হবে? n হতে হবে, র্যাঙ্কও আমার n হতে হবে, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আদারওয়াইজ লিনিয়ারলি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স আর ভেক্টর যদি সেম হয়। আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে গেলে কী হতে হবে? লেস হতে হবে নাম্বারটা, র্যাঙ্ক লেস দেন নাম্বার অফ ভেক্টর হতে হবে গিভেন মানে ভেক্টর এই x1 x2 n। তাহলে নাম্বার অফ ম্যাট্রিক্স যদি র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স যদি নাম্বার অফ ভেক্টরসের ইকুয়াল হয়ে যায় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি কম হয় র্যাঙ্ক, অবভিয়াসলি র্যাঙ্ককে কম হতেই হবে, তবেই সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এগুলো জাস্ট থিওরি পার্ট, একটা এক্সাম্পল দিলে ইজিলি বোঝা যাবে। যেমন আমাকে কোয়েশ্চেন দিয়েছিল এরকম যে লিনিয়ার ডিপেন্ডেন্সি ইউজিং অগমেন্টেড ম্যাট্রিক্স অ্যান্ড ফাইন্ড দ্য রিলেশনশিপ ইফ ডিপেন্ডেন্সি এক্সিস্টস। যদি ডিপেন্ডেন্সি এক্সিস্ট করে তাহলে এদের মধ্যে রিলেশন কী? আমি সহজ কথায় যদি বলি এই লিনিয়ার ডিপেন্ডেন্সি মানে কি, লিনিয়ার ডিপেন্ডেন্সি মানে হচ্ছে এই যে x1 এখানে তিনটে ভ্যালু আছে, তো মানে তিনটে ভেক্টর আছে, ভেক্টর ম্যাট্রিক্স x1 x2 x3, এই তিনটে একে অপরের সঙ্গে রিলেশনে থাকবে। আমি যদি বলি যে x y z এই তিনটে ভ্যারিয়েবল একে অপরের সাথে রিলেশনে আছে, মানে কি? মানে এদের তিনজনের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। সম্পর্কটা এরকমও হতে পারে যে x + y = z, বা এরকমও হতে পারে x = y + z।
হ্যাঁ, বা এরকম হতে পারে যে এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড, যা খুশি হতে পারে এদের মধ্যে রিলেশন। তো এইগুলোকে বলে রিলেশন, একে অপরের সাথে রিলেশন। তো এইরকম একটা রিলেশনে থাকবে, যদি রিলেশনে থাকে তাহলে সেটাকে বলা হয় ডিপেন্ডেন্সি, লিনিয়ার ডিপেন্ডেন্সি। এগুলো লিনিয়ার, তাই তো ইকুয়েশনগুলো, যদি আমি ইকুয়েশনগুলোকে গ্রাফে প্লট করি এগুলো লিনিয়ার ইকুয়েশন পাবো, সেই জন্য এগুলো লিনিয়ার ডিপেন্ডেন্সি। ঠিক আছে, তো ডিপেন্ডেন্স এক্সিস্ট করবে, তার মানে এই x1 x2 x3 এই তিনজনের মধ্যেও এরকম কোনো একটা রিলেশন থাকবে, হতে পারে এরকম আসতে পারে x1 প্লাস x2 ইকুয়ালস টু x3, এরকম আসতে পারে, বা যা খুশি আসতে পারে, আমি জানি না। তো আমাকে এই রিলেশনটাই আমাকে এইখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে, যদি মধ্যে রিলেশন কী আছে না নাই। যদি রিলেশন থাকে তার মানে ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে রিলেশনটা কী সেটি আমাকে বের করতে বলেছে এখানে। তো ফার্স্ট স্টেপ আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন বানাতে হবে। ভেক্টর ইকুয়েশন বানাতে হবে, ওইখানে আমি λ1 λ2 নিয়েছি, তো এখানে c1 নিয়েছি, আমি c1-এর বদলে λ1ও নিতে পারি, কনস্ট্যান্ট ভ্যালু একটা স্কেলার ভেক্টর, তাই না, স্কেলার ভ্যালু। তো আমি এখানে c নিয়েছি, ওইখানে আমি এক্সাম্পলে ল্যামডা দিয়ে বুঝিয়ে, থিওরিতে ল্যামডা দিয়ে বুঝিয়েছি, এখানে আমি c নিয়েছি, আমি ল্যামডাও নিতে পারি, কোনো প্রবলেম নেই। আমি এটা λ1 x1ও নিতে পারি c1-এর বদলে, কোনো চাপ নাই। λ1 x1 প্লাস λ2 x2 এরকম করে আমি নিতে পারি। যাই হোক, তো আমি ইকুয়েশন বানাবো, এর সঙ্গে আমি একটা স্কেলার গুণ করব। আমি যেহেতু আমাকে এখানে বলেছি যে আমার এই ইকুয়েশন যেটা আছে λ1 x1 প্লাস λ2 x2 এটাকে 0 হতে হবে, তাহলে আমার লিনিয়ার ডিপেন্ডেন্ট হবে। তো সেটার জন্যই আমি করেছি, আমি ধরে নিয়েছি প্রথমে যে হ্যাঁ মানলাম আমি লিনিয়ার ডিপেন্ডেন্ট। তো আমি ইকুয়েশন বানালাম এরকম একটা λ1 x1 প্লাস λ2 x2 প্লাস λ3 x3 ইকুয়ালস টু 0, বা c1 x1 প্লাস c2 x2 প্লাস c3 x3 ইকুয়ালস টু 0। এরপরে আমাকে ভেক্টর এখানে ভ্যালু দিয়ে দিয়েছে, দেখছি এগুলো কি ম্যাট্রিক্স ফর্মে আছে, মানে x1 ম্যাট্রিক্সটা হচ্ছে শুধু এটা একটা ম্যাট্রিক্স যেটা 1x4, মানে 4টে কলাম একটা রো, এইটা ব্র্যাকেটে দিয়েছে, মানে ভয় খাওয়ার কিছু নেই বা ঘাবড়ানোর কিছু নেই। এই ফর্ম্যাটটাকে দেখে যে কী জিনিস, এটা হলো ম্যাট্রিক্স একটা, কীরকম ম্যাট্রিক্স 1x4 ম্যাট্রিক্স, বাস আর কিছুই না। তো ফার্স্ট ভ্যালু এটা, সেকেন্ড ভ্যালু এটা, থার্ড ভ্যালু এটা, ফোর্থ ভ্যালু এটা, ঠিক আছে। সিমিলারলি x2 এর ক্ষেত্রেও সেম। তো এখানে ভ্যালুগুলো আমি জাস্ট লিখলাম যে এই ভ্যালুগুলো আমি এরপর পুট করবো এখানে। তো জাস্ট পুট করো, c1-এর সঙ্গে এই ম্যাট্রিক্সটা গুণ হলো, c2 এর সাথে এই ম্যাট্রিক্সটা গুণ হলো, c3-এর সাথে এই ম্যাট্রিক্সটা গুণ হলো, x3 ভ্যালু আমি বসালাম জাস্ট ইকুয়ালস টু, এটা যেহেতু 1x4 ম্যাট্রিক্স সবগুলোই, তো এটাকেও আমাকে 1x4 ম্যাট্রিক্সই রাখতে হবে। আমি প্রথমে বলেছি 0 মানে 0ই, সব নাল ম্যাট্রিক্স, আগেই প্রথমে বুঝিয়েছি নাল ম্যাট্রিক্স। এটার আমি নাল ম্যাট্রিক্সটা কীরকম ফর্ম্যাটে লিখবো, যে ফর্ম্যাটে আমার ভেক্টর ম্যাট্রিক্সগুলো দেওয়া থাকবে সেই ফর্ম্যাটেই লিখবো। এরপর আমি কি দেখতে পাই যে এবার আমি এই যে ভেক্টর ফর্ম্যাটে যেটা ছিল না সেটাকে আমি যদি লিনিয়ার ইকুয়েশনে লিখি, লিনিয়ার ইকুয়েশনে লিখি বলতে কীরকম ছিল আমার 1 1 2, তাই তো ফার্স্ট ভ্যালু কি 1 1 2, তাহলে আমি এইখানে আসলে আমি 4টে ভ্যালু দিয়েছি আমাকে, যেহেতু x1 x2 x3, তাহলে আমি কী পাবো 4টে ইকুয়েশন পাবো। 4টে ইকুয়েশন পেয়েছি, তো 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন। ম্যাট্রিক্সের 4টে এলিমেন্ট, 4টে কলাম, তাহলে আমি 4টে ইকুয়েশন পাবো। প্রথমে আমি বলেছি যে ভেক্টর যখনই চলে আসবে তখনই কিন্তু আমার কলাম প্রচুরভাবে ডিপেন্ডেন্ট করবে, কলাম আর র্যাঙ্ক এটা প্রচুরভাবে আমার দরকার এখানে। তাহলে আমি এখানে আমি যেটা দেখছি যেহেতু কলাম 4টে, তাহলে আমার 4টে ইকুয়েশন আসবে। আমি ফার্স্ট ভ্যালুগুলো নেবো সবার প্রথমে, যখন আমি প্রথম ইকুয়েশন বানাবো তখন আমি সবার ফার্স্ট ভ্যালুগুলো নেবো। 1 1 2 নিয়েছি, 1c1 প্লাস 1c2 প্লাস 2c3, আমি এক্সের জায়গায় ভ্যালুগুলো পুট করেছি, ইকুয়ালস টু 0, ইকুয়েশনে আছে আমার ইকুয়ালস টু 0। সিমিলারলি তারপরে কী করবো 1 2 3 ভ্যালু তিনটাকে নেবো, তারপর 1 3 4 ভ্যালুটাকে নেবো, তারপর 3 4 7 ভ্যালুটাকে নেবো। তো 1 2 3 ভ্যালুটাকে নিয়েছি, 1 2 3, তারপরে 1 3 4, তারপরে 3 4 7, এই ভ্যালুগুলোকে আমি 4টে ইকুয়েশন আমি বানিয়ে নিয়েছি। ফার্স্ট স্টেপ হয়ে গেল আমার ইকুয়েশন ফর্ম করা। ফার্স্ট স্টেপ কী ছিল, ভেক্টর ইকুয়েশন ফর্ম করা, এগুলোই হচ্ছে ভেক্টর ইকুয়েশন। এটাই হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি ভেক্টর ইকুয়েশন এটা।
তো এটাকে আমি জাস্ট লিনিয়ার ইকুয়েশনে লিখলাম এটা। এরপর হচ্ছে এটাকে আমি অগমেন্টেড ম্যাট্রিক্সে ফর্ম করবো। অগমেন্টেড ম্যাট্রিক্স বলেছি আগেই আমি। এখানে যেহেতু সব কনস্ট্যান্ট জিরো আছে সেই জন্য আমি এ জিরো নিয়েছি, এ স্ল্যাশ এ বার বি নিলেও আমার কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমি এখানে এ অগমেন্ট জিরো নিয়েছি কারণ এটা পুরোটাই কনস্ট্যান্টগুলো সবই জিরো, তাই না? যাই হোক, তো এ ম্যাট্রিক্স মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। প্রথমে বলেছি আমি এই দিকের ম্যাট্রিক্সটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এদিকের ম্যাট্রিক্সটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তো আমি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমি ফর্ম করা শিখিয়েছি, এদের কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে। তো চারটে যেহেতু এখানে ভ্যালু আছে তাহলে আমার রো কটা হবে? 4টে রো হবে, আর কলাম 3, এখানে নিয়ে 4। অ্যাকচুয়ালি এটা 4x3 ম্যাট্রিক্স হচ্ছে, এই ম্যাট্রিক্সটা 4x3 আর এই ম্যাট্রিক্সটা 4x1, তাই তো? তাহলে এটা হচ্ছে 4x3 ম্যাট্রিক্স, এটা 4x1 ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স আছে। এখানে আমি আসল সাইনটা ইউজ করেছি। যাই হোক, তাহলে ভ্যালুগুলো পুট করা শিখিয়েছি আমি প্রথমেই। 1 1 3 1 1 1 1 1 1 3 1 1 1 3, তারপরে 1 2, এটা C1 এর, এটা C2 এর, এটা C3 এর, আর এটা কনস্ট্যান্টের। তো হয়ে গেল, এখান থেকে আমি C1 C2 C3 ভ্যালু পাবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে এই ইকুয়েশানগুলোকে থেকে। এরপরে আমি রো একলন ফর্ম, আবার সেম জিনিস, একই জিনিস আমি ওই জন্য রো একলন ফর্মটাকে ভালোভাবে করার জন্য বলছি। এখানেও রো একলন ফর্মে আসবে, আমি আর আলাদা করে এটা নিয়ে বোঝাচ্ছি না, টাইম ওয়েস্ট করছি না এটা নিয়ে বুঝিয়ে। আমি জাস্ট ডাইরেক্ট বলছি যে আমি কী করেছি। জিরো করার জন্য আমার যা করতে হয় আমি তাই করেছি। জাস্ট এগুলো একবার নিজে দেখে নেবে যে জিরো করলে পিডিএফ থেকে দেখে নেবে জাস্ট, আমি আর এগুলো নিয়ে বেশি বোঝাচ্ছি না। ঠিক আছে, এইখানে আমি আগের দিনও বুঝিয়েছি, কিন্তু মানে আগের বারে বুঝিয়েছি আগের আগের ভিডিওটাতে যে কী ফ্রি ভেরিয়েবলস কী জিনিস। এরপর এইখানে আমি বোঝাবো একটা জিনিস, যে আমি প্রথমেই বলেছি যে ম্যাট্রিক্স ফর্মে যখন আমার ছিল যে র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স যদি ভেক্টরের নাম্বার অফ ভেক্টর থেকে কম হয় তাহলে লিনিয়ার ডিপেন্ডেন্ট, যদি ইকুয়াল হয়ে যায় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো আমি এইখানে দেখব পুরো রো একলন ফর্মে আনার পরে আমার এখানে র্যাঙ্ক হচ্ছে নন জিরো কটা আছে? দুটো নন জিরো রো, তাহলে আমার র্যাঙ্ক 2। কলাম কটা আছে? 3টে। আমি কলাম সবসময় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সই দেখব, কনস্ট্যান্টকে দেখব না কিন্তু। এই জন্য মাঝে অগমেন্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি, এই অগমেন্ট আছে মানে এটা সেপারেশন, এটা ইকুয়ালস টু আমি বুঝিয়েছি, এটা আলাদা, পুরো আলাদা। জাস্ট এইভাবে লেখা হয় যাতে আমার সলভ করতে সুবিধা হয়, সেই জন্য আমি এরকমভাবে লিখি। অ্যাকচুয়ালি এর সাথে এর রিলেশন ইকুয়ালস টুর এই পার ওই পার, তো এই দুটো কখনোই মেলানো চলবে না এই দুটোকে। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আমার সবসময় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নিয়েই কাজ হবে, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স নিয়ে আমার কোনো কাজ নেই। তো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সে কলাম কটা? 3টে, 1 2 3, বা আমি সহজ কথায় বলতে গেলে এখানে আমার ভ্যারিয়েবল কটা ভাই দেখে নে, 1 2 3টে, নাম্বার অফ ভেক্টরস 3টে, কলামও 3টে, তাই না? কলাম মানেই নাম্বার অফ ভেক্টরস। তাহলে র্যাঙ্ক 2, নাম্বার অফ ভেক্টরস 3, তার মানে ফ্রি ভেরিয়েবলস একটা, আমি জানি 3 - 2 করতে হয়। তাছাড়া আর একটা জিনিস আমি বলতে পারি, ফ্রি ভেরিয়েবলস একটা মানে ফ্রি ভেরিয়েবলস আছে মানে ভেক্টর আর র্যাঙ্ক আলাদা, ইকুয়াল নয়। ফ্রি ভেরিয়েবলস যদি 0 হতো তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত। ঠিক আছে, যদি ফ্রি ভেরিয়েবলস 0 হতো। ফ্রি ভেরিয়েবলস 0 কখন হয়? যখন র্যাঙ্ক আর নাম্বার অফ ভেক্টরস ইকুয়াল হয়। তো এখানে তো র্যাঙ্ক লেস দেন নাম্বার অফ ভেক্টরস, এখানে র্যাঙ্ক লেস দেন নাম্বার অফ ভেক্টরস মানেই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বাস, আমাকে যদি প্রুভ করতে বলে যে টেস্ট যে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি না, তখন আমি এইটুকুতেই আমার অ্যান্সার হয়ে গেল যে হ্যাঁ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এরপর বলতে পারে যে যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে এদের মধ্যে রিলেশনশিপ কী, তখন আমার স্টেপ 3তে আসবো। তো আমি R2 থেকে সেম এই যে ইকুয়েশন ফর্ম মানে আমি যেটা বলেছিলাম যে ব্যাক সাবস্টিটিউশন যে ফর্ম মেথড, ব্যাক সাবস্টিটিউশন মেথড দিয়ে আমি আবার ইকুয়েশন বানাবো। C1 + C2, 1C1 + 1C2 + 2C3 = 0, এই যে ইকুয়ালস টু 0। কিন্তু আমি সবসময় বলেছি উল্টো দিক থেকে করতে, তো এইখান থেকে উল্টো দিক থেকে করছি, তাহলে এগুলো তো 0 0 হয়ে গেলো, কোনো ভ্যালু পাবো না। এইখানে কী পাবো? C2 + C3 = 0,
এটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে তাহলে কী পাচ্ছি C2 + C3 = 0, মানে C2 = -C3, আর এখানে ইকুয়েশন থেকে পাচ্ছি C1 + C2 + 2C3 = 0। আমি জাস্ট ভ্যালুগুলো বসাবো। C2 C3 জায়গায় আমি কী বসাবো, C3 জায়গায় আমি বসাবো বাস। আর এখানে আমি কী করেছি, C2 এর জায়গায় আমি C3 বসিয়ে নিয়েছি, একই জিনিস। তো যাই হোক, আমি দুটো থেকে সলভ করে করে আমি ভ্যালু বের করার চেষ্টা করব। এরপর আমার নাম্বার অফ ভ্যারিয়েবল যেহেতু একটা আছে, তো আমি একটা যে কোনো ভ্যালু ধরে নিতে পারি। আমি C3কে ধরবো, C3কে আমি 1 ধরে নিয়েছি, ফ্রি ভ্যারিয়েবল। তাহলে C3 যদি 1 হয় তাহলে আমি জাস্ট ভ্যালু বসাবো, C1 কত, -1, আর C2 কত, -1। তো হয়ে গেল এইগুলো। এরপরে আমি রিলেশনশিপটা বানাবো। Substitute this constant back into the original linear combination. অরিজিনাল ইকুয়েশনটা কী ছিল, এইটা C1 আমি লিখে রেখে দিয়েছি, C1 x1 + C2 x2 + C3 x3 = 0। এটা অরিজিনাল ইকুয়েশন ছিল আমার। তো এই ইকুয়েশনে আমি ভ্যালু পুট করবো, C1 এর ভ্যালু, C2 এর ভ্যালু, C3 এর ভ্যালু পুট করলাম। ইকুয়েশনটা আমার কী হলো, x1 + x2 = 3, x3 = x1 + x2। এটাই আমার অ্যান্সার। এটাই আমার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, যে কীভাবে লিনিয়ার ডিপেন্ডেন্ট সেইটা এইভাবে x3 x1 x2 এরা এইভাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট একে অপরের প্রতি। বাস, পুরো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট সব পুরো শেষ এইখানে, এর থেকে বাইরে কিছু কোশ্চেন হয় না। ঠিক আছে।